জি ম্যাম, শোনা যাচ্ছে, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। আহ ওয়েলকাম আজকের এসএকিউ সলভ সেশনে। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি ডক্টর ইসরাত জাহান সুমনা। এই জুলাই 2025-এ এফসিপিএস মিড টার্মস পাশ করেছি। আমার সাবজেক্ট সার্জারি। বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আহ আমাদের কোশ্চেনটা যেটা ছিল, মানে আমি যেটাতে পরীক্ষা দিয়েছি সেটারই আজকে সলভ ক্লাস হচ্ছে। প্রথমে 1 নম্বর কোশ্চেনটাতে আসি। এখানে আপনারা তো নিশ্চয়ই জানেন যে একটা কোশ্চেনে 5টা করে কোশ্চেন থাকবে, এবং সেই 5টা কোশ্চেনের প্রত্যেকটার মধ্যে 3টা করে ছোট ছোট কোশ্চেন, কোনোটাতে 4টা করেও কোশ্চেন থাকে, এবং প্রতিটার মার্কস হচ্ছে 5। তো দেখা যায় একটা কোশ্চেনে 1 কি 2 এরকম করে মার্কস থাকে। তো যেহেতু অনেকগুলো কোশ্চেন, টাইম অনেক বড় একটা ব্যাপার, ছোট ছোট করে অ্যান্সার, মানে যতটুকু চেয়েছে ততটুকুই আমরা অ্যান্সার করব, এক্সেস বেশি আমরা লিখতে যাব না। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, এটা একটা সিনারিও ছিল। A 55-year-old man underwent anterior resection for carcinoma of the rectum in its upper third. On fifth POD, he developed high fever, increased frequency of bowel movement, and lower abdominal tenderness. মানে একটা সিনারিও দিয়েছে, কার্সিনোমা রেকটামের জন্য একটি অপারেশন হয়েছে এবং পরে তার কিছু সিমটম দেখা দিয়েছে। কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মেনশন ফর রিস্ক ফ্যাক্টর ফর দ্য কন্ডিশন, অ্যান্ড আউটলাইন দ্য ট্রিটমেন্ট প্ল্যান। প্রথমে যে কোয়েশ্চেনটা ছিল মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এটা সিমটমটা থেকে আমরা বুঝতে পেরেছি এটা অ্যানাস্টোমোটিক লিকেজের জন্যই হয়েছে। আর 2 নম্বর কোয়েশ্চেনে ছিল ফোর রিস্ক ফ্যাক্টরস ফর দিস কন্ডিশন। এখানে অ্যানাস্টোমোটিক লিকেজের যে রিস্ক ফ্যাক্টর সেটা পুয়ার নিউট্রিশনাল স্ট্যাটাস, ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই টু দি অ্যানাস্টোমোসিস, কোমরবিডিটিস লাইক ডায়াবেটিস মেলাইটাস, অ্যান্ড স্টেরয়েড ইউজ। 4টা রিস্ক ফ্যাক্টর। আরো অনেক আছে, এখানে 4টা বলেছে তাই আমি 4টা উল্লেখ করেছি। অ্যান্ড আউটলাইন দ্য ট্রিটমেন্ট প্ল্যান। এখানে ট্রিটমেন্ট ডিরেক্ট যে কোথাও অ্যান্সার লেখা আছে এরকম না, আমরা ওয়ার্ডে যেভাবে পেশেন্ট ম্যানেজ করি সেভাবেই আর কি আমরা অ্যান্সারটা করব। ফার্স্টে যেটা ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অ্যান্ড চেক পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রিসাসিটেশন। দেন আমরা কিছু ইনভেস্টিগেশন করব, সিবিসি, সিআরপি, সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ল্যাকটেট, ব্লাড কালচার, অ্যান্ড সিটি স্ক্যান অফ দ্য হোল অ্যাবডোমেন উইদাউট কন্ট্রাস্ট। যেহেতু এখানে লিকেজ আছে তাই আমরা কন্ট্রাস্ট দিব না, উইদাউট কন্ট্রাস্ট। অ্যান্ড পেশেন্ট যদি স্টেবল থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এনপিও রাখবো, অক্সিজেন ইনহালেশন, এনজি টিউব ইনসার্শন, গিভ আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, গিভ আইভি ফ্লুইড, অ্যান্ড কারেকশন অফ ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। অ্যান্ড পেশেন্ট যদি আনস্টেবল থাকে অ্যান্ড ফিচার্স অফ পেরিটোনাইটিস থাকে, দেন ইমার্জেন্সি সার্জারি করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ডিফাংশনিং স্টোমা করতে পারি, অথবা যদি লিকেজের সাইডটা রিপেয়ার করার মতো কন্ডিশনে না থাকে সেক্ষেত্রে আমরা হার্টম্যান প্রসিডিউর করতে পারি, রেকটাল স্টাম্পটা ক্লোজ করে দিব এবং প্রক্সিমাল পোর্শনটা স্টোমা হিসেবে বাইরে দিয়ে আসবে। এটাই ছিল এটার অ্যান্সার। বি নাম্বার কোশ্চেন যেটা, বি নাম্বার কোশ্চেন আমাদের কোশ্চেনটা ছিল, আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইপ অফ ড্রেনস। এখানে বেলিয়ান লাবে ডিরেক্ট একটা অ্যান্সার দেওয়া আছে 7 নাম্বার চ্যাপ্টার 114 নাম্বার পেজে। ওপেন ড্রেন অ্যান্ড ক্লোজ ড্রেনস। অ্যান্ড ক্লোজ ড্রেনের মধ্যে আবার আছে সাকশন, নো সাকশন। এটাতে মার্কস ছিল 1, তাই বেশি কিছু লিখবো না। মেনশন টু রোল অফ ড্রেন ইন মডার্ন সার্জারি, এটাও বেলিয়ান লাবে ডিরেক্ট অ্যান্সার দেয়া আছে, সেখান থেকেই তুলে দেয়া। হেল্প রিমুভ দ্য কালেকশন অফ purulent material, blood, serous fluid, chyle, bile, pancreatic or intestinal secretions, and act as a signal for post-operative hemorrhage or anastomotic leakage. Write down to contraindication of nasogastric intubation. এটার অ্যান্সারও বেলিয়ান ল্যাবে ডিরেক্ট দেয়া আছে। Suspected or proven base of skull fracture, as this may result in inadvertent cranial injury, esophageal stricture or recent esophageal surgery. তারপরের কোয়েশ্চেনে, হোয়াট ইজ ডেব্রাইভমেন্ট অফ আ ওন্ড, এটা ছিল সি নাম্বার কোয়েশ্চেন। যার 1 নম্বরে ছিল হোয়াট ইজ ডেব্রাইভমেন্ট অফ আ ওন্ড, এটা তার মার্কস ছিল 1। Wound debridement is defined as the process of removing any devitalized tissue and foreign material from the wound and excision of non-viable tissue until healthy bleeding occurs at the wound edge. এটার অ্যান্সারও বেলিয়ান ল্যাবে আছে। আর 3 নাম্বার চ্যাপ্টারে পরের কোশ্চেন ছিল, হাউ উইল ইউ ডিটারমাইন দি ভায়াবিলিটি অফ টিস্যু ডিউরিং ডেব্রাইডমেন্ট। এটার অ্যান্সারও বেলিয়ান ল্যাবে দেওয়া আছে পেজ নাম্বার 30 চ্যাপ্টার 3-তে।
এটার অ্যান্সার হবে ভায়াবল টিস্যু হ্যাজ হেলদি ব্লিডিং এট দ্য ওন্ড এজ, হেলদি সাবকিউটেনিয়াস ফ্যাট ইজ ইয়েলো অ্যান্ড সফট, and muscle viability is judged by its color, capacity to bleed, and contractility. পরের কোশ্চেন ছিল যেটা সি এর 3 নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য 4 ওয়েস অফ ওন ক্লোজার আফটার ডেব্রাইডমেন্ট। এটার অ্যান্সারও দেয়া আছে চ্যাপ্টার 3-তে, পেজ নাম্বার 32। অ্যান্সার হবে প্রাইমারি ক্লোজার, সেকেন্ডারি ক্লোজার, টার্সিয়ারি অর ডিলিট প্রাইমারি, অ্যান্ড নেগেটিভ প্রেশার ওন থেরাপি। এবার পরের কোশ্চেন ডি নাম্বার। এটা একটা সিনারিও দেয়া ছিল, a 12-year-old boy got admitted with the complaints of severe pain in the right hemiscrotum for 12 hours with abdominal pain and vomiting. On examination, the scrotum was reddened and edematous. এখানে 1 নাম্বার কোশ্চেন ছিল মেনশন 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস কন্ডিশন এবং মার্কস ছিল 1.5। এখানে 3টা কন্ডিশন আসবে, টেস্টিকুলার টরশন, টরশন অফ দ্য অ্যাপেন্ডিক্স টেস্টিস অ্যান্ড এপিডিডাইমো অর্কাইটিস। And name the investigation with findings by which testicular viability would be assessed. মার্কস ছিল 1। অ্যান্সার হবে ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যান, যেখানে দেখতে পাবো আমরা অ্যাবসেন্স অফ ব্লাড সাপ্লাই টু দ্য অ্যাফেক্টেড টেস্টিস। 3 নাম্বার কোশ্চেন ছিল হাউ উড ইউ ম্যানেজ দ্য মোস্ট প্রবাবল ক্লিনিক্যাল ডায়াগনোসিস। মার্কস ছিল 2.5। তাই এখানে একটু ইলাবোরেট করে লিখতে হবে। আমাদের মোস্ট প্রবাবল ডায়াগনোসিস ইজ টেস্টিকুলার টরশন, যেহেতু সিমটম গুলো টেস্টিকুলার টরশনের দিকেই যাচ্ছে। যেখানে ছিল অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ভমিটিং অ্যান্ড স্ক্রোটাম রেডেন্ড অ্যান্ড ইডেমাটাস। And the management of the case should be determined primarily on clinical grounds. মানে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবো, এরপরেই আমাদের ডিসিশন নিতে হবে সার্জিক্যাল এক্সপ্লোরেশনের। ডপলার আল্ট্রাসাউন্ড স্ক্যান ক্যান কনফার্ম দি অ্যাবসেন্স অফ দি ব্লাড সাপ্লাই টু দ্য অ্যাফেক্টেড টেস্টিস। ইফ দ্য ডায়াগনোসিস ইজ পসিবল, then surgical exploration is indicated. Prompt exploration, untwisting, and fixation is the only way to save the torted testis. If the testis can be untwisted within 6 hours of the torsion taking place, there is nearly 100% chance of testicular salvage. The patient should be counseled about consented for orchidectomy before exploration, and the anatomical abnormality is bilateral and the contralateral testis should also be fixed. এখানে যেহেতু 12 ঘন্টা হয়ে গেছে, সেক্ষেত্রে অর্কাইডেক্টমি অপশন হবে, সে কারণে পেশেন্টকে অবশ্যই কাউন্সেলিং করে রাখতে হবে অর্কাইডেক্টমির জন্য। এবার নাম্বার কোশ্চেনে আসি আমরা। এখানেও একটি সিনারিও দেয়া ছিল, a 22-year-old female came with a 2 into 2 centimeter lump in her right breast. On examination, lump was well developed, solitary, rounded, non-tender with lobulations. It slips away from beneath the palpating fingers. She has family history of carcinoma of the breast. And question ছিল 1 নাম্বার যেটা, mention your provisional diagnosis with justification, marks ছিল 1। এখানে যেহেতু লাম্পের সাইজ হয়েছে 2 into 2 সেন্টিমিটার, সলিটারি এবং মোবাইল, সো অ্যান্ড পেশেন্ট ইয়াং, এক্ষেত্রে আমাদের মোস্ট প্রবেবল যেটা যায় ফাইব্রোঅ্যাডেনোমা অফ দ্য রাইট ব্রেস্ট। ইনভেস্টিগেশন কি করতে পারি? আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট উইথ এক্সিলা অ্যান্ড পোরকাট বায়োপসি। 3 নাম্বার কোশ্চেন যেটা, ইফ দ্য ইনভেস্টিগেশন সাজেস্ট আ বিনাইন লেশন, হাউ উইল ইউ ট্রিট হার। বিনাইন ব্রেস্ট ডিজিজের প্রথম ট্রিটমেন্টই হচ্ছে রিঅ্যাসিউরেন্স, অ্যান্ড ট্রিটমেন্ট হবে সার্জিক্যাল এক্সিশন অ্যাজ দেয়ার ইজ ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার। এখানে বেইলিয়ান ল্যাবে ফাইব্রোঅ্যাডেনোমা সার্জারির কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, যেখানে একটা ইন্ডিকেশন ছিল ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট কার্সিনোমা। আদারওয়াইজ ফ্যামিলি হিস্ট্রি না থাকলে আমরা তাকে রিঅ্যাসিউরেন্স করতাম এবং ফলো আপে রাখতাম, 3 মাস পর পর সে ফলো আপে আসতো। এবার কোশ্চেন নাম্বার 2। 2 এর এতে যে কোশ্চেনটা ছিল, a 34-year-old male patient attended in accident and emergency department with blunt trauma over the head with history of unconsciousness following RTA. On neurological examination, his GCS was 15. First question is, what type of head injury did he sustain according to severity? Marks ছিল 0.5। এটার অ্যান্সার হবে মাইল্ড হেড ইনজুরি। বেলিয়ান ল্যাবের 28 নম্বর চ্যাপ্টারে 28.1 নাম্বার যে বক্স, সেখানে হেড ইনজুরির এই
ক্লাসিফিকেশনটা দেয়া আছে মাইনর, মাইল্ড, মডারেট, সিভিয়ার, সেই অনুযায়ী এটা মাইল্ড হেড ইনজুরি, যেহেতু পেশেন্টের জিসিএস 15 এবং আনকনশাস ছিল, লস অফ কনসাসনেস ছিল। পরের কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট ইন দিস কেস? মার্কস ছিল 0.5, এই জন্য অ্যান্সার হবে একদম ছোট, অ্যাকর্ডিং টু এটিএলএস প্রোটোকল। পরের কোয়েশ্চেন 3 নাম্বার, মেনশন দ্য কি পয়েন্টস টু কনসিডার বিফোর ডিসচার্জিং দিস পেশেন্ট। এটাতে নাম্বার ছিল 4 এবং বেইলিয়ান ল্যাবে এটার ডিরেক্ট অ্যান্সার দেয়া আছে 28 নম্বর চ্যাপ্টারের 28.2 নম্বর টেবিল, পেজ নাম্বার 362। Answer হবে GCS 15 out of 15 with no focal deficit, normal CT brain if indicated, patient not under the influence of alcohol or drugs, patient accompanied by a responsible adult, verbal and written head injury advice, seek medical attention if persistent or worsening headache despite analgesia, persistent vomiting, drowsiness, visual disturbance, limb weakness or numbness. B number question. A 54-year-old patient is referred as a day case surgery for the removal of a lipoma from the back. Concerned surgeon was operating using lidocaine as local anesthesia. Just after starting the operation, the patient was complaining perioral numbness and later developed generalized convulsions and apnea. First question is, what is your diagnosis? যেটাতে মার্কস ছিল 1. Second question, what precautions should be taken prior to application of local anesthetics? মার্কস ছিল 2. How the surgeon will manage the case now? এটাতেও মার্কস ছিল 2. The diagnosis is local anesthetic systemic toxicity. And question number 2, what precautions should be taken prior to application of local anesthetics? Doses should be adjusted according to the patient's age, weight, and physical condition. Gentle aspiration of the syringe should precede every fractionated injection to avoid intravascular injection of local anesthetics. Verbal contact with the patient must be maintained both during and after drug administration. A slow injection of local anesthetics and meticulous and correct technique. Question number 3. How the surgeon will manage the case now? And immediate management is stopping injecting the local anesthesia, call for help, airway maintenance, and if necessary, securing it with endotracheal intubation, 100% oxygen, and ensuring adequate lung ventilation, confirmation or establishment of IV access, controlling seizure with benzodiazepine, TPS or propofol in small incremental doses, assessment of cardiovascular status throughout, and drawing blood for analysis, arrangement for safe transfer to a clinical area with appropriate equipment and suitable staff until sustained recovery is achieved. Question number C. An 18-year-old female came to the OPD with the complaints of pain in the right lower abdomen for 4 days, fever for 2 days, and increase in the frequency of bowel and bladder for 1 day. Question number 1. What are 3 common differential diagnoses? এটাতে মার্কস ছিল 1.5. যেহেতু ফিমেল পেশেন্ট, সেক্ষেত্রে ফিমেল রিলেটেড ডিডি আমরা আনবো। ফার্স্ট, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, যেহেতু রাইট লোয়ার অ্যাবডোমিনাল পেইন, pelvic inflammatory disease, and pyelonephritis. Next question. Justify the most probable diagnosis according to the scenario. First, pain in the right lower abdomen for 4 days. This is a classical symptom of appendicitis. And fever for 2 days suggests infection and inflammation. And increased bowel and bladder frequency for 1 day. In pelvic appendicitis, the inflamed appendix can irritate the bladder and rectum, causing urinary frequency and diarrhea. Question number 3. Write down the principle of management. Mainly appendicitis is the principle of management. First, history and physical examination, then investigation. Routine investigation করবো, full blood count and urinalysis. And in selective, pregnancy test, urea and electrolytes, CRP, supine abdominal radiograph, ultrasound of the abdomen or pelvis, contrast enhanced abdomen and pelvic CT scan, and supportive management,
Keep the patient NPO, give IV fluid, analgesic, and broad spectrum IV antibiotic. And definitive treatment, appendicectomy, either laparoscopy or open. Next question number D. A 3-week-old neonate is admitted with the history of non-bilious vomiting after feeding. Parents report the baby is constantly hungry and losing weight. On physical examination, a small firm mass is palpated in the right upper abdomen. Lab tests reveal pH 7.52, bicarbonate is 32 millimole per liter, chloride 88, and potassium 2.8 millimole per liter. And the number 1 is interpret the acid base disturbance. এখানে পিএইচটা বেড়ে গিয়েছে আর পটাশিয়ামও কমে গিয়েছে। এখানে অ্যানাটমি অ্যাসিড বেস ডিস্টারবেন্স হবে হাইপোক্লোরেমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকালোসিস। পাইলোরিক স্টেনোসিসে যেটা হয় আর কি, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকলে যেটা হয়, এখানে ডায়াগনোসিসটা হচ্ছে ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। And most useful imaging, next question is what imaging study is most useful for confirming the diagnosis, and mention the typical findings of the image. Most useful imaging is abdominal ultrasound, যেখানে a thickened and lengthened pylorus was found. And question number 3 is clinical consequences if the condition is left untreated. Number ছিল 2 এখানে। 3 clinical consequences is severe dehydration due to excessive vomiting, electrolyte imbalance, and malnutrition. 2 number last question, question number E. A 34-year-old female presented with excruciating pain in left leg for 6 hours. She is a known case of severe mitral stenosis, having blood thinning agents. Examination reveals distal pulses are absent. What is your diagnosis? Number 1. Keeping in mind to salvage the limb, how will you evaluate it clinically? Number 1. What radiological investigation will you advise for planning her treatment? Number 1. And write 2 limb salvaging treatment options. এখানে ছিল 2। এবার আসি অ্যান্সারে। The diagnosis is acute limb ischemia. কিন্তু এখানে 6 ঘন্টা ধরে পেন, সাডেন সিভিয়ার পেইন ফর 6 আওয়ার্স এখানে, অ্যান্ড একটা মাইট্রাল স্টেনোসিসের হিস্ট্রি আছে এবং ব্লাড থিনিং এজেন্ট সে ইউজ করে, ডিস্টাল পালস অ্যাবসেন্ট, সো দিস ইজ অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। অ্যান্ড ক্লিনিক্যাল ইভালুয়েশন করবো বাই পেইন, প্যালোর, পালসলেসনেস, প্যারাস্থেশিয়া, অ্যান্ড প্যারালাইসিস, the 5P. And radiological investigation will you advise for planning her treatment? The investigation is duplex Doppler ultrasound. যেহেতু নাম্বার ছিল 1, তাই একটা অ্যান্সার হবে, ছোট্ট অ্যান্সার। Then 2 limb salvaging treatment option. Immediate administration of 5,000 unit of heparin intravenously and embolectomy and thrombolysis. এটা অ্যান্সারও বেলিয়ান ল্যাবে দেয়া আছে। এই এই দুইটা অপশনই দেয়া আছে, তাই আমরা এখানে দুইটাই দিব। ধন্যবাদ সবাইকে। পরের কোশ্চেনের সেশন শুরু হবে এখনই। থ্যাংক ইউ। কারো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? হুম। হ্যালো আপু। জি। আচ্ছা আপু, এই এসবি এর জন্য মানে আমরা জি। মানে কিভাবে অল্প অল্প করে প্রিপারেশন নিতে পারি? আচ্ছা, এসবি এর জন্য হচ্ছে আমাদের রেসপেক্টিভ চ্যাপ্টার যে ক্লাসগুলো হয় সেখানে আপনাদেরকে টপিক দাগ দিয়ে দেয়া হবে। মেইনলি বেলিয়ান ল্যাবটা আপনি যদি ভালো করে পড়া থাকে, আশা করি এসবিএ তে আটকাবে না। একটু কনফিউজিং থাকে, বাট আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং বেলিয়ান ল্যাব ভালো করে পড়া থাকে তাহলে অবশ্যই পারবেন। কারণ এমন কিছু কোয়েশ্চেন আছে বেলিয়ান ল্যাব থেকে ডিরেক্ট দিয়েছে, কিছু আপনার একটু মাথা খাটাতে হয়েছে, বাট ইনশাল্লাহ পারবেন যদি চ্যাপ্টারটা সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে।
জি, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা 3 আর 4-এর সলভ শুরু করছি তাহলে। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ অনলাইনে উপস্থিত ভাইয়া পরে একটু রেসপন্স করবেন, আমাকে শোনা যায় কিনা, তাহলে আমি শুরু করব। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। শুরু করতেছি। এতক্ষণ আপনারা SAQ 1 and 2 রিকলটা দেখলেন। আশা করি এখন আমরা SAQ 3 and 4-এ আমরা আসি। তো প্রথমে পরিচয় দিই, আমি ডক্টর মোহাম্মদ শাহরিয়ার আরিফিন। আমি সিভিস ফাইনাল পার্টে আছি, অর্থোপেডিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ওকে, তো আপনারা অলরেডি হচ্ছে পরীক্ষার কারিকুলাম সম্পর্কে জানেন যে আমাদের পেপার 1-এ হচ্ছে SB এবং পেপার 2 হচ্ছে SAQ। তো SAQ পরীক্ষা দিতে যখন যাবেন, আপনাদের টেবিলে ঠিক এইভাবে কোশ্চেনটা খামের ভিতরে রাখা থাকবে। আপনারা বসবেন, যখন টাইম হবে ঠিক এই খাম থেকে আপনারা কোশ্চেনটা খুলবেন, দ্য ভ্যালুয়েবল আনবক্সিং বলা যায় আর কি। তো ঠিক এইখানে এই খামে কোশ্চেনটা রাখা থাকে, বের করা হয়, দেন হচ্ছে অ্যান্সার শুরু করতে হয়। তো আমি একটু বলে নিই, আসলে SAQর ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিংটা হয়ে দাঁড়ায়, যেটা আসলে আমি ফেস করছি, আমি নিজে ফেস করি নাই কিন্তু আমার আশেপাশে ডানে বায়ে সামনে পিছনে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে ফেস করছি, যে তারা আসলে SAQতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে টাইম কভার করা যায় না। আপনাকে ছোট বড় সবকিছু মিলায় প্রায় 61টা কোশ্চেন এবার লিখতে হয়েছে, সময় মাত্র 3 ঘন্টা। হ্যাঁ, কোনো কোশ্চেন হয়তো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে হয়ে গেছে, কোনো 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 কোশ্চিনে 5 মিনিট 10 মিনিটও লেগে গেছে। কিন্তু আগে থেকে যদি রিটেনের প্র্যাকটিসটা আপনি না করেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আসলে টাইম ম্যানেজমেন্ট। আমি আমার ঠিক আগের সেশন, জানুয়ারি সেশনে যারা পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে থেকে একজন ভাইয়া এবং একজন আপুর রেজাল্ট খুবই আনএক্সপেক্টেডলি খুব খারাপ হয়। তখন আমি জিজ্ঞাসা করি আসলে সমস্যাটা কি হয়েছিল। সমস্যা যেটা হয়েছিল যে তারা শুরু থেকে যখন প্রশ্নটা পায় SAQ 1 এবং SAQ 2-তে, তারা আসলে অনেক মানে টাইম দিয়ে লিখতেছিল, যার কারণে লাস্টের দিকে এসে তারা একটা গ্রুপ একটা কোশ্চিন টোটালি ছেড়ে দিয়ে আসতে হয়েছে। যার জন্য কিন্তু মানে একটা ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও এবং ভালো অ্যান্সার করে আসা সত্ত্বেও লাস্টের দিকে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে নাই, বিধায় কিন্তু তাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যায়, তারা রিটেনে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এই বিষয়টা মাথায় রাখবেন, যে রিটেনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু টাইম ম্যানেজমেন্ট। আপনি, আমি যদি ভুল না বলে থাকি, আপনি সর্বশেষ এত আয়োজন করে লিখিত পরীক্ষা দিয়ে এসেছেন আপনার MBBS এর ফাইনাল প্রফে। ঠিক আছে, এরপরে কিন্তু আসলে এত আয়োজন করে পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই। তাই অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের পরে পরবর্তী ক্লাসের আগে যে ক্লাসগুলো পরীক্ষাগুলো হয়, বিশেষ করে SAQ পরীক্ষাগুলো হয়, যারা অফলাইনে, যারা ঢাকাতে থাকেন চেষ্টা করবেন অফলাইনে এসে এখানে উপস্থিত হয়ে দেওয়ার। আর যারা অনলাইনে আছেন, অনলাইনের সিস্টেম সম্পর্কে অলরেডি আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তবে অবশ্যই অ্যান্সার করার ক্ষেত্রে টাইমের বিষয়টা মাথায় রাখবেন, মনে রাখবেন আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনি পরীক্ষার হলে যান, আপনার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কিন্তু আপনার পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
তো আশা করি আপনারা বিষয়টা মাথায় রাখবেন। তো চলেন আসলে কথা না বাড়ায় আমরা শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা ছিল যে এ 60 years old male is diagnosed with malignant biliary obstruction due to carcinoma of the head of the pancreas. তো প্রথম কোশ্চেনটাই, হাউ উইল ইউ প্রিপেয়ার দিস পেশেন্ট ফর সার্জারি। একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল রাখবেন। এই কোশ্চেনে কিন্তু মার্ক কিন্তু 3। হোয়াট ফ্যাক্টরস উইল ইউ মনিটর প্রিঅপারেটিভলি অ্যান্ড হোয়াট ইজ হেপাটোরেনাল সিনড্রোম। তো প্রি অপারেটিভ প্রিপারেশন আপনারা আসলে কমনলি প্রত্যেকটা সার্জারির ক্ষেত্রে কিছু কমন কিছু ব্যাপার থাকে যে আসলে কমনলি আমরা কিছু প্রি অপারেটিভ প্রিপারেশন করি, বিশেষ করে বাওয়েল সার্জারির ক্ষেত্রে বাওয়েল প্রিপারেশন থাকে। এক্সেপ্টলি যেহেতু এখানে বলছে যে হেড অফ দি প্যানক্রিয়াস, তার মানে আমাকে একটু হেপাটোবিলিয়ারির দিকে আমাকে একটু নজর দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের যেহেতু কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াস থাকলে আমরা জানি যে এখানে আসলে বিলিয়ারি ট্র্যাক্টে অবস্ট্রাকশনের একটা চান্স থাকে, সেক্ষেত্রে পেশেন্টের জন্ডিস থাকতে পারে। সেক্ষেত্রে আগে অবশ্যই অবস্ট্রাকশনটা রিলিভ করতে হবে। সেক্ষেত্রে পারকিউটেনিয়াস ড্রেনেজ করতে পারেন বা ইআরসিপি, সাথে নিউট্রিশনাল সাপোর্ট। ভিটামিন কে আমরা জানি যে আসলে আমাদের ভিটামিন কে এটা লিভার থেকে সিনথেসিস হয়, এখানে লিভার ফাংশনটা অল্টার হয়ে যায় অনেক সময়, যার জন্য হচ্ছে ভিটামিন কে সাপ্লিমেন্ট দিতে হয়। আমরা ওয়ার্ডে ইনজেকশন কোনাকেন কিন্তু আমরা ইউজ করি। এছাড়া যদি পেশেন্টের ইনফ্লামেটরি সাইন থাকে, স্পেশালি কোলানজাইটিস থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইনফ্লামেশনের সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। আমাদের কিছু ক্রস সেকশনাল ইমেজিং করতে হবে, শুধু আলট্রাসোনোগ্রাফি বা কনভেনশনাল এক্সরেতে থাকা যাবে না, সিটি এমআরআই করতে হবে। সেই সাথে পেশেন্টের যদি কার্ডিয়াক রেনাল বা পালমোনারি কোনো কম্প্রোমাইজেশন থাকে সেইগুলোর ফিটনেস অ্যাসেসমেন্ট করতে হবে। যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে সেক্ষেত্রে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম কনসালটেশন করবো। আমরা যারা বিভিন্ন টার্সিয়ারি হসপিটালে আছে, আমাদের অনেক সময় টিউমার বোর্ড বসে, আমরা দেখেছি যে টিউমার বোর্ডে বিভিন্ন ডিসিপ্লিনের স্যার ম্যাডামরা আসে এবং তারা তাদের ওপিনিয়নটা দেয়। সো এই প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে এই মাল্টিডিসিপ্লিনারি টিম কনসালটেশন কিন্তু একটা কম্পোনেন্ট। তো আসেন যে পেরি অপারেটিভ মনিটরিং ফ্যাক্টর, আমরা পেরি অপারেটিভ বলতে বুঝে প্রি অপারেটিভ, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ। তো এই সময়গুলোতে আমরা আসলে কি কি মনিটর আসলে করতেই হবে, সেটা হচ্ছে ফ্লুইড ব্যালেন্স এন্ড ইলেকট্রোলাইট, কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হবে। যেহেতু কার্সিনোমা হেড অফ দি প্যানক্রিয়াসের পেশেন্ট, অবশ্যই এখানে পেশেন্টের বিলিয়ারি অবস্ট্রাকশন থাকতে পারে, সেক্ষেত্রে অন্যান্য লিভার ফাংশনগুলো অল্টার হতে পারে, সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করতে হবে। পেশেন্টের ইনফ্লামেশন আছে কিনা, কোলানজাইটিস আছে কিনা, সেপসিস আছে কিনা, এইগুলো আমাকে মনিটর করতে হবে। এবং নিউট্রিশন, স্পেশালি অ্যালবুমিন লেভেল, ঠিক আছে, এই ধরনের পেশেন্ট আমরা জানি যে আমাদের অ্যালবুমিন, ঠিক আছে, যে প্লাজমা প্রোটিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালবুমিন, সেটা লিভার থেকে সিনথেসিস হয়। কোনো কারণে যদি অবস্ট্রাকশনের কারণে যদি লিভার ফাংশন অল্টার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যালবুমিন প্রোডাকশনও কিন্তু বন্ধ হয়ে যায় বা কমে যায়। এই লো অ্যালবুমিন কিন্তু পোস্ট অপারেটিভ একটা পেশেন্টের ক্ষেত্রে একটা বড় একটা কমপ্লিকেশন আনে, স্পেশালি নট অফ দ্য বিলিয়ারি সার্জারি, যে কোনো গার্ড সার্জারির ক্ষেত্রে কিন্তু যদি লো হাইপোঅ্যালবুমিনিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যানাস্টোমোটিভ ফেইলিওর হওয়ার চান্স থাকে। তাই নট অনলি হেপাটোবিলিয়ারি সার্জারি, ইন কেস অফ দ্য এনি গার্ড সার্জারির ক্ষেত্রে অ্যালবুমিন লেভেলটা কিন্তু আমাদের, স্পেশালি আমরা এখন কনসার্ন থাকি যে প্রি অপারেটিভলি আমরা অ্যালবুমিন লেভেলটা কারেকশন করে নিতে পারলে ভালো। আর আমি আমার ডে টু ডে লাইফে প্র্যাকটিসে দেখেছি যে কিছু কিছু পেশেন্টের অ্যালবুমিন নর্মাল থাকা সত্ত্বেও স্যার ম্যাডামরা প্রেসক্রাইব করে দেয় যে তুমি পোস্ট অপারেটিভ অর্ডারে তুমি অ্যালবুটিন অর্ডার দিয়ে দিবা, যদি দ্য পেশেন্ট যদি এটা বেয়ার করতে পারে। ওকে, হেপাটোরেনাল সিনড্রোম, এখানে অনেক কথাবার্তা লেখা আছে যে টাইপ অফ ফাংশনাল রেনাল ফেলোর ইন প্রেজেন্ট উইথ সিভিয়ার লিভার ডিসফাংশন, ঠিক আছে, পেশেন্টের লিভার ডিসফাংশন আছে সেই সাথে রেনাল ফেলোরও যদি ডেভেলপ করে যায়, এটাকে বলি আমরা হেপাটোরেনাল সিনড্রোম। এই কোশ্চেনের জন্য 1 নম্বর, আপনি আপনার মতো করে এই কথাটা লিখে দিতে পারলেই হয়েছে। এখানে এক্সট্রা কিছু কথাবার্তা দিছি যে এটা আসলে বেসিক্যালি কেন হয়, যে আসলে ভেসো কনস্ট্রাকশন দ্য রেনাল সার্কুলেশন। আর ফিচার কি, যেহেতু হেপাটোরেনাল সিনড্রোম পেশেন্টের অলিগুরিয়া হবে, হাইপোনাট্রিমিয়া হবে, লো ইউরিয়াম ইউরিন সোডিয়াম থাকবে, হাই সিরাম ক্রিয়েটিনিন থাকবে, এগুলো তো নর্মালি যে কোনো রেনাল ফাংশন অল্টার হলে আমরা এগুলো পাই। আসেন কোশ্চেন 3B-তে, 50 years old man came to the hospital with complaints of alteration of bowel habit, fatigue, lethargy, anorexia and weight loss for last 3 months, ঠিক আছে। আহ প্রথমে একটা কথা বলি, যখন কোনো একটা কোশ্চিন আপনারা মিড টার্মে দেখবেন, দেখবেন যে কোশ্চিনের ভিতরে আপনাকে কোনো না কোনো একটা ক্লু দিচ্ছে, কোনো না কোনো একটা ক্লু দিচ্ছে, কারণ অ্যান্সারটা আপনাকে সেই দিকে নিয়ে যেতে হবে। এখন ওয়েট লস ফর লাস্ট 3 মান্থ, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা সিগনিফিকেন্ট ওয়েট লসের মধ্যে একটা পড়তেছে, যেটা আমরা যে এনি টাইপ অফ ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা চিন্তা করি। তাহলে দেখেন বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ এন্ডোস্কোপি ইন দিস পেশেন্ট।
তাহলে একটা 50 বছরের একজন মানুষ, তার সে হসপিটালে আসছে, তার বাওয়েল হ্যাবিট অল্টারেশন হয়েছে, সে ফ্যাটিক, ল্যাথার্জি, অ্যানোরেক্সিয়া আছে এবং ওয়েট লস। তার মানে বোঝা যাচ্ছে যে এই ফিচার গুলো এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে। তো দেখি যে এই পেশেন্টের ক্ষেত্রে আসলে এন্ডোস্কোপি করলে আমরা আসলে কি কি রোল পেতে পারি। সো রুল আউট অফ দ্য, প্রথমে বলছে যেহেতু ম্যালিগনেন্সির ফিচার নিয়ে আসছে, তাহলে আমাকে এন্ডোস্কোপিক্যালি যেটা রুল আউট অফ দ্য কোলোরেক্টাল ম্যালিগনেন্সি, যে পেশেন্টের আসলে কোনো ম্যালিগনেন্স ফিচার আছে কিনা থ্রো দ্য জিআই ট্র্যাক্ট, আপার জি এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি দুটাই, যে কোথাও কোনো ম্যালিগনেন্সির ফিচার আছে কিনা সেটা আমরা রুল আউট করব। এছাড়াও ম্যালিগনেন্সি ছাড়াও কিছু কিছু বিনাইন কন্ডিশন আছে যেগুলো অনেকটা আমার ম্যালিগনেন্সির মতো প্রেজেন্ট করতে পারে বা এই ফিচারের মতো প্রেজেন্ট করতে পারে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কলাইটিস, পলিপস বা এনি কাইন্ড অফ স্ট্রিকচার থাকতে পারে যদি প্রিভিয়াস কোনো সার্জারি থাকে বা রিকারেন্ট ইনফ্লামেশনের কারণে। ঠিক আছে, এখানে কোশ্চেনের নাম্বার ছিল দুই, দুইটা পয়েন্ট লিখতে পারলে হয়েছে। আর যদি আপনারা এক্সট্রা অ্যাড করতে চান, বেলিয়ান ল্যাবের ডায়াগনস্টিক ইমেজিং চ্যাপ্টারে এই রিলেটেড অনেক রকম পয়েন্ট আছে, আপনারা আপনাদের লিখতে পারবেন। বাট আমি আগেই বলেছি, পরীক্ষায় কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় স্বল্পতা, তাই এক্সট্রা কথা লিখতে যাবেন না, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিবেন। ওকে, লাস্ট কোশ্চেনটা দেখেন যে 3B, মেনশন এনি 3 থেরাপেটিক ইউজেস অফ, সরি, সেকেন্ড কোশ্চেন, হাউ উইল ইউ প্রিপেয়ার দিস পেশেন্ট ফর এন্ডোস্কোপি। একটা পেশেন্টকে আমরা এন্ডোস্কোপির জন্য আসলে কিভাবে প্রিপেয়ার করব, ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমি এই ছবিটা আপনাদের ডিকোডিং সার্জারি থেকে আমি এটা কপি পেস্ট করে নিয়ে এসেছি, যে এখানে লেখা আছে দেখেন, হাউ ডু ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর দ্য এন্ডোস্কোপি। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে সিকিউর ইন্টারভেনাস লাইন করতে হবে, ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে, পালস অক্সিমেট্রি। আচ্ছা, পেশেন্ট, এই কোশ্চেনটা অনেক সময় এসবিএ তেও আসে বা অনেক সময় স্যাররাও জিজ্ঞাসা করে যে এই পেশেন্টকে আমি যে সিডেট করব, আমাকে তো হচ্ছে এই অনেক সময় দেখবেন যে অনেক বয়স্ক পেশেন্ট এন্ডোস্কোপি করতে চায় না, বা একটু বাচ্চা পেশেন্ট তারা আসলে ভয় পায়, একটা ফোবিয়া কাজ করে। ঠিক আছে, সেক্ষেত্রে তো বাইরের দেশে যদিও আসলে এন্ডোস্কোপি অনেক সময় ফুল জিএ দিয়ে করে, কিন্তু আমরা এই ধরনের প্রসিডিউরের ক্ষেত্রে আসলে এত বড় হ্যাজার্ডে যেতে চাই না। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে একটু ঘুম পাড়ায় নিই বা একটু সিডেট করে নিই, সেক্ষেত্রে বেনজোডায়াজেপিন। সেই সাথে পেশেন্টের পেইন হয়, যেহেতু আমরা ওরাল ক্যাভিটি দিয়ে যেহেতু স্কোপটা পাস করি, সেক্ষেত্রে আইভি ওপিএড দিই। ওপিএডের দুইটা সুবিধা, একটা তো পেইন কিলার হিসেবে কাজ করে, আমরা জানি ওয়ার্ডে যখন আমরা প্যাথেডিন দিই তখন কিন্তু এই ধরনের পেশেন্ট কিন্তু সিডেট হয়ে যায়, যার কারণে একটা ডাবল অ্যাকশন এখানে কাজ করে। সো সিডেটিভ অ্যান্ড অ্যানালজেসিক হিসেবে কাজ করে। দেন হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড physiological condition of the patient. Nursing staff are to be aware of vitals of the patient, awareness about cardiopulmonary complication of drug and their management, and documentation of the whole procedure, not only the finding of the endoscope, and consent, informed consent, including risk, complication, and morbidity, sedation. এইখানে এই কয়েকটা পয়েন্ট যা লেখা আছে, দিস ইজ এনাফ। এটা আপনাদের ডিকোডিং সার্জারি থেকে হুবহু তুলে নেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে পড়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আসি এবার 3 নম্বর কোশ্চেনে, যে মেনশন এনি 3 থেরাপিউটিক ইউজ অফ এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি দিয়ে কিন্তু আমরা দুইভাবে কাজ করি, একটা হচ্ছে আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি, আর একটা হচ্ছে থেরাপিউটিক পারপাসে ইউজ করি। ডায়াগনস্টিক পারপাসে আমরা তো অলরেডি দেখলাম যে এখানে যে এনি কাইন্ড অফ ম্যালিগনেন্সি আছে কিনা, এবং থ্রু আউট দ্য জিআই ট্র্যাক্টে কোনো অ্যানাদার কোনো ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা স্ট্রিকচার, পলিপস এগুলো আছে কিনা এগুলো আইডেন্টিফাই করি। কিন্তু থেরাপিউটিক পারপাসে আমরা কি করি, আমরা দেখছি যে এন্ডোস্কোপিক্যালি পলিপেক্টমি করতে দেখছি আমরা। আবার অনেক সময় ইসোফেজিয়াল ভ্যারিস থাকলে আমরা ব্লিডিং কন্ট্রোল করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যান্ড লাইগেশন করি বা ইনজেকশন স্ক্লেরোথেরাপি, এটাও কিন্তু এন্ডোস্কোপিক প্রসিডিউরে করি। স্টেন্টিং অফ অবস্ট্রাকশন আমরা ইআরসিপির ক্ষেত্রে যেটা করি, যে আমরা ইআরসিপির ক্ষেত্রে স্টেন্টিং করে আসি, ইটস ওয়ান কাইন্ড অফ এন্ডোস্কোপিক প্রসিডিউর। এছাড়াও হচ্ছে আমরা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়ার ক্ষেত্রে লোয়ার ইসোফেজিয়াসটা আমরা ডাইলেট করে দিয়ে আসি। সো দিস ইজ দ্য থেরাপিউটিক ইউজ অফ এন্ডোস্কোপি। এই কোশ্চেনগুলো বেসিক্যালি হচ্ছে আপনাদের বেলিয়ান লাভের ডায়াগনস্টিক ইমেজিং চ্যাপ্টার থেকে এগুলো কালেক্ট করা হয়েছে। আসেন এবার কোশ্চেন 3 and 3। এ প্যারাপ্লেজিক ফিমেল of 55 years presented with chronic discharging sinus in her left joint for last 2 years. She had history of abscess drainage in that area followed by dressing on irregular basis. তাহলে একজন 55 ইয়ার্স একটা প্যারাপ্লেজিক, মানে বোঝাই যাচ্ছে যে আসলে সে একটা প্যারালাইসিস ফিমেল, তার একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস আছে, এবং সেখান থেকে আপনার অ্যাবসেস, সেখানে একটা প্রিভিয়াসলি অ্যাবসেসও হয়েছে, যেটা অলরেডি এর আগে ড্রেনও করা হয়েছে। এবং এখানে একটা ক্লু দেওয়া আছে, দেখেন যে ফলোড বাই ড্রেসিং অন ইরেগুলার বেসিস, সেটা কিন্তু রেগুলার বেসিস ড্রেসিং করা হয় নাই। তো
প্রথম কোশ্চেনটা দেখেন বলা আছে হোয়াট ইজ দ্য পসিবিলিটিস। তো একটা প্যারালাইসিস পেশেন্টের যদি কোনো একটা আলসার ফর্মেশন হয়, আমরা প্রথমেই কিন্তু চিন্তা করি যে এটা একটা বেড সোর হতে পারে বা প্রেশার সোর হতে পারে। তো কিছু কিছু কোশ্চেন কিন্তু আপনি আপনার ক্লিনিক্যাল নলেজ খাটায় অ্যান্সার দিতে হবে। সব কিছু কিন্তু বই পুস্তক থেকে আসলে ওইভাবে অ্যান্সার করা পসিবল হয় না। আমি পরীক্ষা দিতে যে আমি যে অভিজ্ঞতাটা আমি দেখেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র যে একাডেমিক নলেজ তা না, আমরা স্যারদের সাথে যখন ওয়ার্ডে রাউন্ড দিতাম সেই নলেজটাও কিন্তু ইউটিলাইজ করতে হয়েছে অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। তো চলেন অ্যান্সার দেখি। তো পসিবিলিটিস অ্যাটলিস্ট ফোর, চারটা বলে দিছে। আহ, সেটা হচ্ছে কি হতে পারে। ডিসচার্জিং সাইনাস কথাটা থেকে আসলে আমরা বুঝতেছি যে আসলে এই শব্দটা কিন্তু খুব কমন এবং টিপিক্যাল একটা কথা। সেটা হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস। এই ডিসচার্জিং সাইনাস কিন্তু ইউজুয়ালি আসলে ক্রনিক অস্টিওমাইলাইটিস ছাড়া খুব একটা অন্য অন্য কন্ডিশনে ওইভাবে পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আমি বলছিলাম যে একটা প্যারালাইসিসের পেশেন্ট তার কি হতে পারে, অবশ্যই ইনফেক্টেড প্রেশার সোর। প্রেশার সোর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দেখেন অপশনের ক্লুতে বলা আছে যে শি হ্যাড হিস্ট্রি অফ অ্যাবসেস। মানে অ্যাবসেস বলতে পাস ফরমেশন হয়ে গেছে, মানে ইনফেক্টেড প্রেশার সোর। আচ্ছা, ক্রনিক্যালি ক্রনিক্যালি দেখেন সাইনাসটা হয়েছে ফর লাস্ট 2 ইয়ার্স, তার মানে একটা ক্রনিক একটা ইনফেকশন। ইউজুয়ালি আমরা ক্রনিক ইনফেকশন বলে সচরাচর টিউবারক্লোসিস এটাই চিন্তা করি, সেক্ষেত্রে টিউবারকুলাস সাইনাস। এছাড়াও অ্যাক্টিনোমাইকোসিস। ঠিক আছে, অ্যাক্টিনোমাইকোসিস পরীক্ষার হলে আসলে তিনটা মনে পড়তেছিল, 4 নাম্বারটা আসলে ওইভাবে পাচ্ছিলাম না। তো সব যে আসলে আপনার মনে পড়বে তাও না, বাট মোটামুটি চেষ্টা করবেন এই রিলেটেড কিছু লিখে দেওয়া আসার, আশা করি নাম্বার পাবেন। ওকে, এবার দ্বিতীয় কোশ্চেনটা দেখেন, হাউ উইল ইউ ইনভেস্টিগেট হার। আসলে কি কি ইনভেস্টিগেশন করবেন আপনি। একে তো ইনভেস্টিগেশন হচ্ছে, আচ্ছা আমি একটু বলি, এখানে একটু মিস্টেক হয়েছে, লেফট হিপ জয়েন্ট লেখা ছিল, কোশ্চেন এটা মিস হয়েছে। সেটা হচ্ছে যে সরি, যে আমরা একটা এক্স রে করবো, এক্স রে অথবা এমআরআই করব জয়েন্টের ক্ষেত্রে। কেন এমআরআই করব, ওই যে মনে আছে পসিবিলিটিস এর মধ্যে আমরা বলেছিলাম ক্রনিক অস্টিওমাইলাইটিস। এই ক্রনিক অস্টিওমাইলাইটিস এক্সক্লুড করার জন্য আমরা এই এক্স রে এবং এমআরআই করব জয়েন্টের। সাইনোগ্রাম আমরা জানি যে কোনো সাইনাস ট্র্যাক্ট, সেটা হতে পারে আমাদের স্কিনের কোনো পারকিউটেনিয়াস বা অন্য বা পেরিয়ানাল রিজন, আমরা অবশ্যই কিন্তু একটা সাইনোগ্রাম বা ফিস্টুলোগ্রাম করি। সেক্ষেত্রে আমরা সাইনোগ্রাম করব, যেহেতু অলরেডি পাস আসতেছে অ্যাবসেস আসতেছে, খুব কমন কথা বাচ্চা আমরা যে অ্যাবসেসের ক্ষেত্রে আমরা কালচার সেন্সিটিভিটি করি ফ্রম ডিসচার্জ থেকে। এছাড়াও ইনফেকশন এবং ইনফ্লামেশন আছে কি না এটা দেখার জন্য আমরা সিবিসি, ইএসআর এবং সিআরপি এই ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা ওয়ার্ডে সচরাচর করি। এইগুলোই অ্যান্সার এখানে। আসেন লাস্ট কোশ্চেন, এই 3 নাম 3 সির, হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট। ম্যানেজমেন্ট বলছে। ম্যানেজমেন্ট এই কোশ্চেনটা নাম্বার দেখেন 1.5। ঠিক আছে, 1.5। সো আমি আগেই বলছি অ্যান্সার করার সময় কিন্তু নাম্বার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো ওন্ড, ইনফেক্টেড ওন্ড যদি আসে সেক্ষেত্রে প্রথমে আমরা সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট করব। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিব অ্যাকর্ডিং টু কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। ওন্ড কেয়ার এবং ড্রেসিং চলবেন। ট্রিট আন্ডারলাইন প্রেশার পয়েন্ট, যেহেতু এখানে প্রেশার সোর্স যদি হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমার প্রেশার পয়েন্টটাকে আমাকে অফলোডিং করতে হবে। সেক্ষেত্রে নিউমেটিক কম্প্রেশন বেড আছে, 2 আওয়ার্সলি পশ্চার চেঞ্জ করার একটা ম্যানুভার আছে। আমরা এই প্রসেসে এটা লিখবো। এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। আপনাদের নাম্বার যেহেতু 1.5, যদি হাতে সময় থাকে আপনি যদি টাইম মেনটেন করে একটু লিখতে পারেন তাহলে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে 2-1 লাইন আপনি নিজের মতো করে লিখতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ দরকার নেই, এটুকু লিখলে এনাফ। ওকে, কোশ্চেন 3D আমরা যাই। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই লিভিং ডোনার ট্রান্সপ্ল্যান্ট। ওকে, আচ্ছা একটু একটু বাইরের কথায় আসি। সেটা হচ্ছে যে এই মিড টার্মটা যখন হয় তার ঠিক কিছুদিন 1 মাস আগে সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ এখানে এই অথরিটি থেকে একটা ওরা ওয়ার্কশপ বা একটা ক্লাসের আয়োজন করে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে মোটামুটি ঢাকার অনেক মেডিকেল কলেজ থেকে আসলে সেখানে অনেকে পার্টিসিপেশন করে। তো সেখানে দেখলাম যে ইউজুয়ালি এসওএসবি স্যাররাই তো আসলে বিসিপিএস এর সাথে মেইনলি ইনভলভ থাকে। তো সেখানে একজন স্যার কিন্তু তার পুরো একটা ক্লাস শুধুমাত্র নিছিল এই ট্রান্সপ্লান্টেশন নিয়ে। ইউজুয়ালি কিন্তু আমরা ট্রান্সপ্লান্টেশনটা মিড টার্মে অ্যাভয়েড করি। ঠিক আছে, অ্যাভয়েড করার চেষ্টা করি, শুধু রেনাল ট্রান্সপ্লান্টের কিছু জিনিসপত্র পরে আমরা চলে যাই। কিন্তু এবার এসওএসবির একটা পুরো হাফ বেলা মিলে শুধু ক্লাস হয়েছে এই ট্রান্সপ্লান্টের উপরে।
ঠিক আছে, ট্রান্সপ্লান্টের ইথিক্স এগুলো নিয়ে ক্লাসগুলো হয়েছে। তখনই আমরা কিন্তু একটু রিয়েলাইজেশন করতে পারছিলাম যে আসলে এবার কিন্তু ট্রান্সপ্লান্টেশন থেকে কোশ্চিন আসার সমূহ সম্ভাবনা আছে, এবং আলটিমেটলি তাই কিন্তু হয়েছে। ঠিক আছে, তো আমি এই মেসেজটাও দিয়ে রাখলাম। আপনাদের সময়ও কিন্তু জানুয়ারিতে পরীক্ষা দিবেন, মোটামুটি নভেম্বরের দিকে 1 মাস আগে থেকে, যেহেতু সকল ধরনের একাডেমিক ক্লাস বিসিবিএস থেকে নেওয়া নিষিদ্ধ থাকে, আপনার নভেম্বরের দিকে এসওএসবি থেকে একটা ক্লাস পাবেন। আপনারা চেষ্টা করবেন আসলে, যেহেতু ক্লাসটা অফলাইনেই হয়, বাট চেষ্টা করবেন যে সেখানে আসলে অ্যাটেন্ড করা। সেখানে আসলে বিসিপিএস এর স্যাররা ক্লাস নেয়, এবং সেই ক্লাস থেকে কিন্তু আপনি অনেক ক্লু পাবেন। ঠিক আছে? তো এবার যেহেতু ট্রান্সপ্লান্ট নিয়ে তারা খুব মানে বড়সড় আয়োজন করে ক্লাসগুলো নিয়েছে, তখনই ধারণা করছিলাম যে আসলে এবার কিন্তু ট্রান্সপ্লান্টেশনের কোশ্চিন আসবে। তো আসেন, ফার্স্টে হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই লিভিং ডোনার ট্রান্সপ্লান্ট। ঠিক আছে, খুব সহজ কথা, সহজ অ্যান্সার। ঠিক আছে, লিভিং পার্সন থেকে যদি আমি ট্রান্সপ্লান্ট করি, দিস ইজ দ্য লিভিং ডোনার ট্রান্সপ্লান্ট। ঠিক আছে, যেমন কিডনি পার্ট অফ দ্য লিভার। ওকে, what are the ethical issues regarding to procurement of organ for transplantation? ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়েও কিন্তু এসওএসবি ক্লাসে দেখলাম স্যাররা আলোচনা করেছিল। ঠিক আছে, সেখানে অনেক ধরনের কথাবার্তা বলছিল, এত কিছু লাগবে না, এখানে মাত্র 2 নাম্বার। তো ইথিক্যাল ইস্যু যেটা এখানে, সেটা হচ্ছে যে ইনফর্ম কনসেন্ট। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাকে ইনফর্ম কনসেন্ট নিতে হবে। আমি যার থেকে নিচ্ছি, যার কাছ থেকে আমি অর্গানটা নিচ্ছি, তার কাছ থেকে কিন্তু ইনফর্ম কনসেন্ট থাকতে হবে কিন্তু। ঠিক আছে, ডোনার অটোনমি অ্যান্ড সেফটি। ঠিক আছে, অবশ্যই আপনি যার থেকে নিচ্ছেন এবং যার কাছ থেকে আপনি অর্গানটা ট্রান্সপ্লান্ট করতেছেন, সে আসলে সেফ কিনা, তার হেপাটাইটিস বা এইচআইভি বা আদার্স কোনো ব্লাড ট্রান্সমিউটেড কোনো ডিজিজ আছে কিনা, ঠিক আছে, সেটাও কিন্তু আমাকে এক্সক্লুড করে নিতে হবে। ঠিক আছে, সো এটা ডোনার অটোনমি অ্যান্ড সেফটি। আর একটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন কনসার্ন। এটা হচ্ছে যে আমাদের দেশে, আমাদের দেশ বললে ভুল হবে, আসলে পার্শ্ববর্তী অনেক দেশে আছে যে আসলে যারা প্রফেশনাল পারপাসে কিন্তু কিডনি ডোনেট করে। ঠিক আছে, কিডনি বেচা কেনা করে। সো এই ব্যাপারেও কিন্তু কনসার্ন থাকতে হবে যে আপনি যেখান থেকে ডোনার নিচ্ছেন সেটা যেন প্রফেশনাল পারপাসে এরকম না হয়ে থাকে, বা প্রফেশনাল পারপাসেও যেন কিডনি ডোনাট না করা হয় অ্যাবসলিউট ইন্ডিকেশন ছাড়া। আর রিসেন্ট গাইডলাইন অনুসারে জানবেন যে এখন কিন্তু আসলে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভ ইস্যু ছাড়া কিন্তু আসলে ওইভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে অ্যাপ্রুভাল হচ্ছে না। ঠিক আছে, ইথিক্যাল ইস্যু হচ্ছে এটা আছে। সো এই রিলেটেড টপিক, এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আপনার লিখে আসবেন। এটা আপনার বেলিয়ান লাভে ট্রান্সপ্লান্টেশন চ্যাপ্টারে মানে আছে, এখানে একটু ডিটেলস পড়লে পাবেন। আচ্ছা, এরপরের কোশ্চিনটা সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন। একটা অর্গান ট্রান্সপ্লান্ট করতে গেলে আসলে আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হই। একে তো হচ্ছে রিস্ক টু ডোনার। ঠিক আছে, ডোনারের জন্য তো একটা ঝুঁকি থাকে, কারণ আমি একজনের কিডনি নিয়ে আরেকজনের ট্রান্সপ্লান্ট করতেছি, যার থেকে আমি নিচ্ছি সেও তো একটা ঝুঁকিতে পড়তেছে, তার অপোজিট কিডনিটা আসলে ফাংশনিং কিনা, এটাও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জিং দাঁড়ায়। ইমিউনোলজিক্যাল কম্পিটিবিলিটি, আমরা জানি যে আমাকে ব্লাড গ্রুপ ম্যাচ হতে হবে, আমার এইচএলএ ম্যাচ করতে হবে। ঠিক আছে, আমি একটু বলে রাখি, এই রিলেটেড কোশ্চেন কিন্তু এসবিএ তে আসে যে আসলে মেইন চ্যালেঞ্জেস ইন অর্গান ট্রান্সপ্লান্টেশন। সেখানে কিন্তু আপনাদের বেলিয়ান ল্যাবে কিন্তু দেখবেন যে ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং ম্যাচিং এবং হচ্ছে এইচএলএ ম্যাচিং দুইটাই কিন্তু আছে। কিন্তু যদি এসবিএ তে সমস্যা যেটা হয় যে দুইটা পয়েন্টে কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, দুইটা পয়েন্টে দেওয়া আছে, আপনার এবিও টাইপিংও হচ্ছে আপনার কোশ্চিনে দেওয়া আছে, আবার হচ্ছে এইচএলএ ম্যাচিংটাও দেওয়া আছে, কিন্তু এসবি আপনাকে সিঙ্গেল বেস্ট অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে কোনটা চুজ করবেন? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই এক্ষেত্রে কিন্তু ব্লাড গ্রুপিংটাই হবে, কারণ ব্লাড গ্রুপ না মিললে আমার এইচএলএ দেওয়ার কোনো লাভ নাই। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ব্লাড গ্রুপ ম্যাচ করছে কিন্তু এইচএলএ ম্যাচ করে না, সেই ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার গ্রাফ টিকে গেছে কিন্তু ব্লাড গ্রুপই ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো চান্সই নাই, এটা একটা হাইপার অ্যাকিউট রিজেকশন হয়ে যাবে অপারেশন থিয়েটারে। ওকে, লং টার্ম গ্রাফট ফাংশন। ঠিক আছে, যে এটা আসলে কতদিন এই গ্রাফটা ফাংশনিং থাকবে, এটাও একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লিগ্যাল অ্যান্ড কালচারাল ব্যারিয়ার। ঠিক আছে, আমাদের দেশে আমরা আসলে এখনো যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের আসলে কিছু লিগ্যাল এবং কালচারাল কিছু ব্যারিয়ার আছে, যার জন্য আমরা আসলে ডোনেট করতে চাই না। ঠিক আছে, বা ডোনেটের ব্যাপারে আমরা আগ্রহী না। একটা সময় ছিল কিন্তু যখন মানুষ কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করতে ভয় পেত বা ব্লাড দিতেও কিন্তু চাইতো না। এখন কিন্তু আমরা সেই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে পারছি। তো এই কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপারে কিন্তু এখনো আসলে লিগেল এবং কালচারাল কিছু ব্যারিয়ার আছে, যার জন্য কিন্তু অনেক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা একটা পেশেন্টের কিন্তু ট্রান্সপ্লান্টের জন্য অর্গান পাই না। ওকে,
3E আসেন এবার কোশ্চেন নাম্বার 3. A 65 years old person was diagnosed as triple vessels disease with poor ventricular function and was scheduled for coronary artery bypass grafting by the cardiovascular surgeon. হোয়াট দ্য টাইপ অফ সিএবিজি? আপনার বেলিয়ান লাভে আমাদের ভাস্কুলার সার্জারি, কার্ডিয়াক এন্ড ভাস্কুলার সার্জারি চ্যাপ্টার আছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে যে টাইপ অফ সিএবিজি, এটা অন পাম্প অফ পাম্প, এই দুটো মনে থাকে, বাদ বাকি দুটো আসলে মনে থাকে না। এটা মিনিমালি ইনভেসিভ একটা সিএবিজি আছে, একটা হচ্ছে হাইব্রিড সিএবিজি আছে। হাইব্রিড সিএবিজিটা পিসিআই প্লাস সিএবিজি দুটো একসাথে যখন করা হয় সেটাকে বলা হয় হাইব্রিড। আর অন পাম্প এবং অফ পাম্প, অন পাম্প বলতে বোঝানো হয়, আমরা কার্ডিয়াক সার্জারিতে যেটা দেখতাম সেটা হচ্ছে যে হার্টটাকে পুরো আমি স্টপ করে ফেলছি, স্টপ করে আলাদা একটা হার্ট লাং মেশিন আছে, হার্ট লাং মেশিনের মাধ্যমে পারফিউশন মেনটেন হচ্ছে। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে অ্যানেস্থেটিস্টের পাশাপাশি আরেকজন থাকে যাকে আমরা বলি পারফিউশনিস্ট, সে আসলে এই সার্কুলেশন মেনটেন করে। ঠিক আছে, মেশিনটা আমি দেখছি অনেকটা হচ্ছে কোনো একটা কালচারাল প্রোগ্রামের ডিজে বক্সের মতো, এরকম ঘোরানো যায়, বিভিন্ন চাকতির মতো থাকে। ঠিক আছে, ওটা দিয়ে পারফিউশন মেনটেন করে, দেখার সুযোগ হয়েছিল। অন পাম্পের ক্ষেত্রে হার্ট কিন্তু কোনো পাম্প করবে না, ঠিক আছে, নামে অন পাম্প, কিন্তু এই অন পাম্পটা বেসিক্যালি মেশিন দিয়ে হবে। ঠিক আছে, একজন পারফিউশনিস্ট থাকবে যে কিনা উনি মনিটর করবে, উনি কার্ডিয়াক আউটপুট কম বেশি করবে, তার হাতে কন্ট্রোল আছে, সার্জন তার সুবিধা মতো পারফিউশনিস্টকে কমান্ড করবে বা রিকোয়েস্ট করবে যখন যেরকম তাদের প্রয়োজন হয়। আর একটা হচ্ছে অফ পাম্প, অফ পাম্পের ক্ষেত্রে পুরো হার্টটা অন থাকবে, অর্থাৎ হার্ট কিন্তু তার সিস্টোল ডায়াস্টোল মেনটেন করবে, এই অবস্থায় কিন্তু সার্জারি চলবে, মানে সিএবিজিটা চলবে। ইউজুয়ালি কিন্তু আমাদের স্যাররা আসলে অফ পাম্পই বেটার করে, কারণ আসলে হার্ট লাংস মেশিনে দিয়ে আবার সেটা রিভার্স করাটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়। বাট অফ পাম্পের ক্ষেত্রে অসুবিধা হলো হার্ট যেহেতু সিস্টোল ডায়াস্টোল করতে থাকে, প্রবলেম যেটা হয় যে আসলে অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে একটু সমস্যা হয়। বাট আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট একটু জানলাম যে কি কি টাইপের সিএবিজি আছে, অন পাম্প, অফ পাম্প এবং মিনিমালি ইনভেসিভ সিএবিজি এবং হাইব্রিড সিএবিজি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, নেম ফোর আর্টারিজ দ্যাট ক্যান বি ইউজড এজ এ গ্রাফট ফর সিএবিজি। আমরা কিন্তু মানে এই কোশ্চেনটা কিন্তু পার্ট ওয়ানেও পড়ে আসছি, বা আমরা কার্ডিয়াক সার্জারিতে যারা কিছুদিনের জন্য ট্রেনিংও করেছি তারাও জানি, কিন্তু কোশ্চেনটা দেখেন লিখা আছে ফোর আর্টারিজ। ঠিক আছে, দেখি, আমরা ইউজুয়ালি জানি সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিমা। ঠিক আছে, লেফট ইন্টারনাল মেমোরিয়াল আর্টারি, রাইট ইন্টারনাল মেমোরিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি। পরীক্ষার হলে যে আমি যেটা ফেস করছি, যখন স্পেসিফিক্যালি বলে দিছে আর্টারি, আমরা তো জানি যে এছাড়াও গ্রেট স্যাপিনিয়াস ভেন, শর্ট স্যাপিনিয়াস ভেন, কিন্তু স্পেসিফিক বলে দিচ্ছে আর্টারি। আর্টারির ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে তখন মানে এই 4 নম্বর পয়েন্টটা মনে আসতেছে না, এমন একটা অবস্থা যে এই তিনটা লিখে আমাদের কিন্তু মনে আসতেছে না, কিন্তু আরেকটা আর্টারি আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোএপিপ্লোইক আর্টারি। গ্যাস্ট্রোএপিপ্লোইক আর্টারি, এই চারটা আমরা ইউজুয়ালি আর্টেরিয়াল গ্রাফট ইউজ করি। আমি একটু বলে রাখি, এই আর্টেরিয়াল গ্রাফট থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন আসে। জানুয়ারি 2025-এ কোশ্চেন আসছিল যে লেফট ইন্টারনাল মেমোরিয়াল আর্টারি লিমা কেন গোল্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই কোশ্চেনটা জানুয়ারি 2025-এর মিড টার্মে আসছিল। এবার কিন্তু আর্টেরিয়াল গ্রাফট কি কি আছে সেখান থেকে কোশ্চেন আসছে। সো এই কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে সিকুয়েন্সিয়ালি প্রত্যেকবারই দিচ্ছে, তাই কিন্তু এই টপিকটা কিন্তু মিস দেওয়া যাবে না। ওকে, লাস্ট হচ্ছে রাইট থ্রি পটেনশিয়াল কমপ্লিকেশন অফ কার্ডিও পালমোনারি বাইপাস। ঠিক আছে, মার্কটা দেখেন তিনটা লিখতে হবে এবং প্রত্যেকটার জন্য 0.5 এবং টোটাল নাম্বার হচ্ছে 1.5। এইটা একদম হুবু বেলিয়ান লাস্ট সামারি বক্স 59.2 কার্ডিয়াক সার্জারি একদম বক্স থেকে, সামারি বক্স থেকে স্যাররাই কোশ্চেনটা করছে, এখানে লেখা আছে, আপনাকে মাত্র তিনটা লিখতে হবে। দেখেন পয়েন্ট এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে, কোয়াগুলোপ্যাথি আছে, ইনফেকশন আছে, এয়ার এম্বোলিজম আছে, এছাড়াও মায়োকার্ডিয়াল ডিপ্রেশন আছে, নিউরোলজিক্যাল ডিসফাংশন আছে। এই বক্সটা আপনারা সামারি বক্স 59.2 কার্ডিওভাস্কুলার সার্জারি এই চ্যাপ্টারে আপনারা পাবেন। এখান থেকে এই যে কোনো তিনটা পরীক্ষা মনে রাখবেন, বেশ কয়েকটা, বাট পরীক্ষা হলে আপনাকে 3 থেকে 4টার বেশি কিন্তু কোনোটাই আসলে জানতে চাবে না। বাট কোশ্চেনটা কোথা থেকে আসছে এটা দেখানোর জন্য আমি এটা দেখাইছি যে এটা কিন্তু হুবহু এই কোশ্চেনটা লেখা আছে। দেখেন, পটেনশিয়াল কমপ্লিকেশন অফ কার্ডিওপালমোনারি বাইপাস সার্জারি। ঠিক আছে, এই সামারি বক্স থেকে এটা আপনারা একটু পড়ে নেবেন, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে বা এবার আসছে। ওকে, পরের কোশ্চেন নাম্বার 4A, 55 years old obese male with large toxic goiter in schedule for thyroid surgery। থাইরয়েড থেকে কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকবারই কোশ্চেন আসে। ঠিক আছে, কখনো থাইরয়েড সার্জারি মানে কমপ্লিকেশন জানতে চায়, কখনো থাইরয়েড সার্জারি প্রিপারেশন জানতে চায়। তো দেখেন প্রথম কোশ্চেন বলছে, হাউ উড ইউ অ্যাসেস দ্য এয়ারওয়ে
প্রি অপারেটিভলি একটা পেশেন্টের, আমরা যখন পাকুতে পাঠাই একটা পেশেন্টকে, পাকুতে পাঠালে কিন্তু অ্যানেস্থেটিস ইউজুয়ালি কর্পোরেট হসপিটালগুলোতে কিন্তু অ্যানেস্থেটিস আগের দিন রাতে চলে আসে পেশেন্টের ওয়ার্ডে বা কেবিনে, এসে কিন্তু সেখানে অ্যাসেস করে। আর গভর্নমেন্টের ক্ষেত্রে পেশেন্টকে পাঠানো হয়। তো সেক্ষেত্রে আছে একটা পেশেন্টের এয়ারওয়ে প্রি অপারেটিভলি কিভাবে আমরা অ্যাসেস করি, দেখেন এটাও কিন্তু বেলিয়ান লাভ থেকে, বেলিয়ান লাভের পেরি অপারেটিভ কেয়ার চ্যাপ্টার থেকে এটা তুলে দেওয়া হয়েছে। দেখেন এয়ারওয়ে অ্যাসেসমেন্ট, বামের স্লাইডে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মডিফাই ম্যালাপ্যাথি ক্লাস। এখানে ম্যালাপ্যাথি ক্লাসটা ডানে দেখেন, ডানে বক্সে লেখা আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এন্ড গ্রেড 4। ঠিক আছে, এই বক্স থেকে কিন্তু কোশ্চেন এসবিও আসে। ঠিক আছে, যে গ্রেড 2 এর ক্ষেত্রে আসলে যেমন গ্রেড 1 এ দেখেন ফলসেস থাকবে, পিলার থাকবে, সফট প্যালেট থাকবে, ইভুলা থাকবে। গ্রেড 2 তে যখন আসবেন একটা করে কমাতে থাকবেন, পিলারটা বাদ চলে গেছে, দেখেন ফলসেস আছে, সফট প্যালেট আছে, সাম পার্ট ইভুলা আছে। গ্রেড 3 তে যাবেন দেখবেন যে এখানে কিন্তু শুধুমাত্র সফট প্যালেট। ঠিক আছে, শুধুমাত্র সফট প্যালেট, এবং গ্রেড 4 এ হার্ড প্যালেট। ঠিক আছে, এখান থেকে এসবি আসে যে গ্রেড 3 তে মানে কোন, আমরা কোনটা দেখতে পারি, এইভাবে কিন্তু 4টা 5টা অপশন দেওয়া থাকে, এখান থেকে এসবিএ কিন্তু আসে। তাহলে দেখেন মডিফাইড ম্যালাপ্যাথি ক্লাস, মাউথ ওপেনিং মোর দেন 3 সেন্টিমিটার। ঠিক আছে, এই নট অনলি এসিকিউ, এই পয়েন্টগুলো থেকেও কিন্তু এসবিএ আসে। সেখানে সুন্দর মতো অপশনের মধ্যে লেখা থাকে মাউথ ওপেনিং লেস দেন 3 সেন্টিমিটার, কিন্তু এখানে দেখেন লেখা আছে মোর দেন 3 সেন্টিমিটার। থাইরোমেন্টাল ডিস্টেন্স মোর দেন 6.5 সেন্টিমিটার, থাইরোস্টার্নাল ডিস্টেন্স মোর দেন 12.5 সেন্টিমিটার, and ability to protrude the jaw and ability to extend the head at the atlanto-occipital junction। ঠিক আছে, একদম হুবহু কোশ্চেন এটাই দিছে, হাউ ডু ইউ অ্যাসেস দ্য এয়ারওয়ে প্রি অপারেটিভলি, একদম এই বাম পাশের এয়ারওয়ে অ্যাসেসমেন্ট যে পয়েন্টগুলো আছে এগুলোই লিখে দিয়ে আসবেন, এর বাইরে কিছু লিখতে হবে না, একদম হুবহু সারা এখান থেকে কোশ্চেনটা করছে। ওকে, নেক্সট কোশ্চেন, লিস্ট 4 ইকুইপমেন্ট ইউজড ফর ম্যানেজিং ডিফিকাল্ট ইন্টিউবেশন। এই চ্যাপ্টারে দেখবেন যে অনেকগুলো ইন্টিউবেশনের ডিভাইসের ছবি দেওয়া আছে, আমি সেখান থেকে শুধু নামগুলো আসলে লিখে আছে, যে ফাইব্রো অপটিক ব্রঙ্কোস্কোপ আছে, ভিডিও ল্যারিঙ্গোস্কোপ আছে, বগি আছে, ল্যারিঞ্জিয়াল মাস্ক বা এলএমএ যেটা আমরা, এগুলো আমরা 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 কিন্তু ইউজুয়ালি ওটিতে আমরা কিন্তু দেখছি যখন আসলে ইন্টিউবেশন করতে প্রবলেম হয় তখন কিন্তু অনেক সময় এলএমএ করে দেয়, এলএমএ দিয়ে প্রসিড করে। সেক্ষেত্রে ডিফিকাল্ট ইন্টিউবেশনের ক্ষেত্রে এই ধরনের ডিভাইস ইউজ করা হয়। লাস্ট কোশ্চেন, হাউ উইল ইউ মেক দ্য পেশেন্ট ইউথাইরয়েড বিফোর সার্জারি। মার্ক কিন্তু 2, কিন্তু আমি একটু ইলাবোরেটলি লিখে আসি বেলিয়ান লাভস থেকে, যে আসলে একটা পেশেন্ট যেহেতু আপনার কাছে আসছে থাইরয়েড সার্জারির ক্ষেত্রে, অবশ্যই পেশেন্টের হাইপারথাইরয়েডিজমই থাকে ইউজুয়ালি। সেক্ষেত্রে আপনি পেশেন্টকে আসলে কিভাবে ইউথাইরয়েড করবেন, এই কোশ্চেনটা কিন্তু আহ, মানে রিটেনে আসে ইনভেরিয়েবলি। এবার কিন্তু অসপিতেও একটা, সরি অসপি না, অস্কিতে ইন্টারঅ্যাক্টিভ কোশ্চিন একটা স্টেশনে কিন্তু এই থাইরয়েড নিয়েও কিন্তু একটা কোশ্চিন ছিল। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ চালু করতে পারি, ইউজুয়ালি কার্বিমাজল দিয়ে শুরু করি ইনিশিয়ালি। 30 to 40 হুবু, এটা বেলিয়ান লাভস থেকে তুলে দাও, 30 to 40 মিলিগ্রাম পার ডে ওরালি আমরা চালু করব, কন্টিনিউ আনটিল ইউথাইরয়েড স্টেটস অ্যাচিভ। এই যে 30 to 40 মিলিগ্রাম পার ডে আমরা করব, কতদিন পর্যন্ত চালাবো, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা ইউথাইরয়েড স্টেটে আসতে পারতেছি। বেলিয়ান লাভে ইউজুয়ালি একটা কনভেনশনাল টাইম দেওয়া আছে 8 to 12 উইকস। এরপরে আমরা মেইনটেনেন্স ডোজে চলে যাব, তখন কিন্তু আমরা এত হাই ডোজে কার্বিমাজল দিব না, কার্বিমাজল 5 মিলিগ্রাম এভরি 8 আওয়ারলি আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা, সেই সাথে আরো একটা রেজিমেন আছে, সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কার্বিমাজল রেজিমেন, আরেকটা হচ্ছে ব্লক অ্যান্ড রিপ্লেস রেজিমেন। যদি পেশেন্টের হাইপারথাইরয়েডটা যদি খুব বেশি না থাকে, দেখা যাচ্ছে যে থ্রেশহোল্ড লেভেল অনেক বেশি না, কাছাকাছি আছে, নর্মাল লেভেলের কাছাকাছি, সেক্ষেত্রে ব্লক অ্যান্ড রিপ্লেস রেজিমেন, ব্লক বলতে আপনি ব্লক করবেন এবং পাশাপাশি রিপ্লেস করবেন, সেক্ষেত্রে কার্বিমাজল দিয়ে যেমন থাইরয়েড কমাবেন, সেই সাথে আবার কিছু মেইনটেনেন্স ডোজে থাইরক্সিনও দিতে হবে, কারণ নর্মাল মেটাবলিক ফাংশন করার জন্য কিন্তু আপনাকে কিছু থাইরয়েড সাপ্লাই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু পেশেন্টের নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে। সেক্ষেত্রে হাই ডোজ কার্বিমাজল দিব, সেই সাথে মেইনটেনেন্স ডোজে আমরা কিছু থাইরক্সিন অ্যাড করবো, ডোজটাও দেওয়া আছে 0.1 to 0.15 মিলিগ্রাম পার ডেইলি। আর আমরা এই যে কার্বিমাজল কন্টিনিউ করতেছি, লাস্ট ডোজটা কখন হবে, লাস্ট ডোজ অফ কার্বিমাজল ইভিনিং বিফোর সার্জারি, অর্থাৎ যেদিন ওটি হবে তার সন্ধ্যায় শেষ ডোজটা পাবে, এরপরে কিন্তু এটা কন্টিনিউ করব না। ঠিক আছে, আচ্ছা,
আরেকটা অল্টারনেটিভ রেজিমেন আছে, এটা আমরা জেনে রাখি। আপনার পরীক্ষায় এত কিছু লিখতে হবে না, যে কোনো একটা লিখলে হবে। অল্টারনেটিভ রেজিমেন এটাও বেলিয়ান লাভে আছে। সেটা হচ্ছে আমরা কিন্তু প্রোপানল বা বিটা অ্যাডেনার্জিক ব্লকার ইউজ করি। প্রোপানলের আসলে এখানে কাজ কি, যে ইনহিবিটস পেরিফেরাল কনভার্সন অফ T4 টু T3। আলটিমেটলি কিন্তু T3টাই কিন্তু বেসিক্যালি অ্যাক্টিভলি কাজ করে। সেক্ষেত্রে এই প্রোপানলটা কিন্তু T4 থেকে T3-তে কনভার্ট হওয়া প্রিভেন্ট করে। ওকে, কতখানি করে দিব? 40 মিলিগ্রাম ওরালি 3 টাইমস ডেইলি দিব, ঠিক আছে। ফর র্যাপিড কন্ট্রোল সেক্ষেত্রে ডোজটা ডাবল করতে পারি, ঠিক আছে, ডোজটা ডাবল করতে পারি। এছাড়াও আরো লেখা আছে বেলিয়ান ডাবসে যে নাডালল দিতে পারে 320 মিলিগ্রাম ওরালি ওয়ান্স ডেইলি, ঠিক আছে। আর অপারেশন ক্যান বি ডান ফিউ ডেজ লেটার আফটার বিটা ব্লকেট, ঠিক আছে। আর কন্টিনিউ বিটা ব্লকার থেরাপি আপ টু 7 পোস্ট অপারেটিভ ডে। আমরা কিন্তু এটা সাথে সাথে বন্ধ করব না, 7 পোস্ট অপারেটিভ ডেতে কিন্তু আমরা এটা কন্টিনিউ করব। আচ্ছা, আরো একটা কথা বলে রাখি, সেটা যেটা আমি এখানে আসলে অ্যাড করি নাই, সেটা হচ্ছে যে স্যাররা শুনতে চায় বা এটা অ্যাড করতে পারলে ভালো, সেটা হচ্ছে লুগোলস আয়োডিন। এটা কিন্তু আমরা পেশেন্টকে অপারেশন যেদিনকে আমরা করাবো সেই দিন কিন্তু আমরা সকালবেলা এই লুগোলস আয়োডিন কয়েক ফোঁটা আমরা ওরালি দিব। এটা বেসিক্যালি হচ্ছে পার অপারেটিভ ব্লিডিং প্রিভেন্টের জন্য কাজ করে। আরো একটা কাজে হেল্প করে, সেটা হচ্ছে যে থাইরয়েড স্ট্রোম। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কিন্তু থাইরয়েড সার্জারির ক্ষেত্রে স্যাররা সবচেয়ে বেশি ভয় পায় যে পার অপারেটিভ থাইরয়েড স্ট্রোম যদি হয় সেক্ষেত্রে কিন্তু মানে একটা ডিভাস্টেটিং কন্ডিশন হয়ে যায় এখানে। এটার কিছুটা প্রিভেনশন করে কিন্তু এই লুগোলস আয়োডিন। এটা আমি এখানে অ্যাড করিনি, এটা আপনারা জাস্ট একটু জেনে রাখেন। Okay, question number 4B. A 68 years old patient in the ICU has had a central venous catheter in place for 10 days. He develops a fever, tachycardia, and hypotension. There is no other localizing symptom of infection. তো প্রথম কোশ্চেনটা, অর্থাৎ একটা পেশেন্ট আইসিইউতে ভর্তি আছে, তার সিভিলাইন করা আছে এবং 10 দিন হলো তার সিভিলাইন করা, এবং পেশেন্টের এখন জ্বর, সেই সাথে ট্যাকিকার্ডি এবং হাইপোটেনশন, ঠিক আছে। আসলে বোঝাই যাচ্ছে যে হাইপোটেনশন আছে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, ফিভার আছে, এবং অলরেডি ক্যাথেটার, সেটা হোক সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার বা ক্যানুলেশন কিংবা ইউরিনারি ক্যাথেটার, যে কোনো একটা ফরেন বডি ডিভাইস অ্যাড করা আছে এবং পেশেন্টের জ্বর আছে। বোঝাই যাচ্ছে এখানে পেশেন্টের সেপটিক ইনফেকশন। আপনি যখন কোশ্চেনটা পড়বেন, এই জাস্ট মানে থিমটা পড়ে কিন্তু আপনি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে এখানে কি হলো, ব্যাপারটা কি হলো। দেখেন প্রথম কোশ্চেন, লিস্ট 2 ক্লিনিক্যাল সাইন দ্যাট মে সাজেস্ট সিভিলাইন ইনফেকশন অ্যাট দ্য ইনসারশন সাইট। যে আমি সিভিলাইন ইনসারশন করছি, বাট সেখানে আসলে কোন ক্লিনিক্যাল সাইন দেখলে আসলে আমরা বুঝবো যে আমার সিভিলাইন ইনফেকশন হয়েছে। দেখেন সিস্টেমিক ফিচারগুলো কিন্তু অলরেডি মানে ক্লুতে দেওয়া আছে, ঠিক আছে, সিনারিওতে দেওয়াই আছে যে ফিভার আছে, ট্যাকিকার্ডিয়া আছে, হাইপোটেনশন আছে। এখানে কোশ্চেনটা বলছে যে ইনসারশন সাইটে কি হতে পারে। দেখেন দেখি যে রেডনেস এন্ড টেন্ডারনেস ইন দ্য ইনসারশন সাইট, ঠিক আছে, ইনফ্লামেটরি কিছু সাইন আমরা সেখানে পাবো। সেই সাথে আরেকটা জিনিস হচ্ছে প্রুডেন্ট ডিসচার্জ, যেহেতু ইনফেকশন হচ্ছে এখান থেকে পাস ফরমেশন হবে, প্রুডেন্ট ডিসচার্জ থাকতে পারে। Okay, what are the steps? Second question, what are the steps in the diagnostic workup for suspected catheter related sepsis? যদি ক্যাথেটার রিলেটেড সেপসিস আমরা চিন্তা করে থাকি, সেক্ষেত্রে ডায়াগনস্টিক ওয়ার্কআপটা কি করতে পারি বা কিভাবে ডায়াগনোসিসটা করতে পারি? আমরা যে কোনো সিস্টেমিক ইনফেকশনের ক্ষেত্রে বা সেপসিসের ক্ষেত্রে আমাদের কিন্তু ব্লাড কালচার কিন্তু থাকে, সেটা হচ্ছে পেরিফেরাল ব্লাড আমরা নেই, আর সেই সাথে আমরা ক্যাথেটার। আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু যে কোনো সিভিলাইন যদি আমরা আবার যখন রিমুভ করি, আমরা সিভিলাইনের টিপটা বা অনেক সময় পুরো সিভিলাইনটাই কিন্তু আমরা সিএসএ পাঠাই, কালচার সেন্সিটিভিটিতে পাঠাই। অনেক সময় ক্যাথেটার ইনডিউস ইনফেকশন হলে আমরা কিন্তু অনেক সময় ক্যাথেটার টিপটা কেটে সেটা কিন্তু আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে পাঠাই। সো ব্লাড কালচার টিপ অফ দি ক্যাথেটার অলরেডি বলে ফেলছি। সে সাথে সিস্টেমিক কিছু ফিচার আমরা দেখবো, সিবিসি, সিআরপি, প্রো ক্যালসিটোনিন, অ্যান্ড রুল আউট দ্য আদার সোর্স, অন্য কোনো সোর্স থেকে ইনফেকশন হলো কিনা। একটা আইসিইউ পেশেন্ট কিন্তু অবশ্যই সে প্যারালাইসিস থাকে, তার বেড সোর থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। আসলে কি সিভিলাইন থেকে হয়েছে নাকি অন্য কোনো সোর্স থেকে হয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে রুল আউট করতে হবে। ওকে, থার্ড কোশ্চেন, নেম 2 স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট সিভিলাইন অ্যাসোসিয়েটেড সেপসিস। যে সিভিলাইন অ্যাসোসিয়েটেড সেপসিস প্রিভেন্ট করার জন্য আপনি অনেকগুলো স্ট্র্যাটেজিস আছে, বাট আপনি কোন স্ট্র্যাটেজি, দুইটা স্ট্র্যাটেজির নাম এখানে চাইছে। এক হচ্ছে অ্যাসেপ্টিক ইনসারশন টেকনিক। আমরা আইসিইউতে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, আমরা দেখছি সিভিলাইন করার সময় কিন্তু তারা ড্র্যাপিং করে, পেইন্টিং করে,
ঠিক আছে, ফুল অ্যাসেপ্টিভ টেকনিকে করতেছে। এটা কিন্তু কখনোই আপনারা ওয়ার্ডে করার চেষ্টা করবেন না, আসলে ওয়ার্ডে অ্যাসেপ্টিক মেনটেন হয় না, কারণ আপনি যে ইনস্ট্রুমেন্টগুলো অ্যাক্সেসরিজ আপনি নেবেন সেগুলো কিন্তু স্টেরাইল হয় না। ওয়ার্ডে আপনি একটা আটারি ফর্সেপ বা মসকুইটো চাচ্ছেন, যেটা আপনার এক্সট্রা লাগবে, যেটা সেটে থাকে না, সেই যে সেটা যে যে মসকুইটো বা আটারি ফর্সেপ আপনাকে প্রোভাইড করছে, সেটা যে কতটুকু স্টেরাইল আপনি জানেন না। মনে রাখবেন সরাসরি কিন্তু এটা সিস্টেমিক সার্কুলেশনে আপনি ইনসার্ট করতেছেন, সো এখানে কিন্তু সরাসরি আপনি অর্গানিজম ঢুকাই দিচ্ছেন। সো অবশ্যই এখানে অ্যাসেপ্টিক ইনসার্শন টেকনিকটা মেনটেন করতে হবে। আর এছাড়াও রেগুলার ড্রেসিং এন্ড চেঞ্জ এন্ড লাইন কেয়ার প্রোটোকল, ঠিক আছে, যে আমরা একটা সিবি লাইন আমরা নিয়মিত ড্রেসিং এ রাখবো, ইনসার্শন পয়েন্টটা আমরা খেয়াল করব সেখানে কোনো পাস আসতেছে কিনা বা ইনফেকশনের যে সাইনগুলো আমরা দেখলাম সেগুলো আছে কিনা, সেই সাথে লাইন ক্লিয়ার প্রোটোকল, যে আমাদের হেপারিন দিয়ে ওয়াশ দেওয়া, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দেওয়া, এইটা যেন আমরা ঠিকমতো মেনটেন করি। এই স্ট্র্যাটেজি মেনটেন করলে আশা করি সিভিলাইন ইনডিউসড ইনফেকশন আমরা প্রিভেন্ট করতে পারবো। আসেন এবার কোশ্চেন নাম্বার 4 and 3. A 53 years old construction worker present to the emergency department 8 hours after sustaining a deep laceration to his lower leg. The wound is irregular, contaminated, and shows sign of devitalized tissue. He has not received a tetanus booster in over 15 years. What are the key steps in the initial assessment of this wound? আসেন, যে ওন ম্যানেজমেন্টের উপরে বেলিয়ান লাভে একদম হুবহু এইটা বেলিয়ান লাভ থেকে তোলা আছে, আমি এখান থেকে একটু প্রিসাইজ করে এখানে দিছি। যে আসলে দেখেন যে কোনো একটা পেশেন্ট ডিপ ল্যাসারেটেড ওন নিয়ে আসছে এবং সেখানে টিটেনাস বুস্টারের কথা বলা হচ্ছে, সে দেয় নাই, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে ডিপ ল্যাসারেটেড ওন, অবশ্যই এটা মেনশন করা নাই যদিও আরটিএ, বাট এটা আপনি আরটিএ ধরে ট্রিট করবেন। ঠিক আছে, আরটিএ বা ফল ফ্রম হোয়াইট, এনি কাইন্ড অফ ট্রমা, এনি কাইন্ড অফ ট্রমা, আপনার যেহেতু 8 ঘন্টার মধ্যে আসছে, 8 ঘন্টার মধ্যে ডিপ ল্যাসারেটেড ওন নিশ্চয়ই ট্রমা ছাড়া অন্য কোনোভাবে হওয়ার কোনো পসিবিলিটিস নাই। সো সেক্ষেত্রে এনি কাইন্ড অফ ট্রমা আপনি মানে মেনশন থাকুক বা না থাকুক, এটাকে আপনি ট্রমা হিসেবে গাইড করবেন। এনি কাইন্ড অফ ট্রমা, আমি একটা কি পয়েন্টস আপনাদের কাছে বলে যাই, যে এনি কাইন্ড অফ ট্রমা এই টাইপ রিলেটেড কোনো একটা অ্যান্সারে যদি ম্যানেজমেন্ট চায়, প্রথম কথাই শুরু করবেন এটিএলএস দিয়ে, প্রথম কথাই এটিএলএস। ঠিক একইভাবে ঠিক একইভাবে আপনাকে যদি ব্রেস্টের কোনো একটা ম্যানেজমেন্ট জিজ্ঞাসা করে, ব্রেস্টের যে কোনো ডিজিজ, ব্রেস্টের ম্যালিগনেন্সি কিংবা বিনাইন ডিজিজ, সেক্ষেত্রে শুরু করবেন ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে। এই দুটো কথা আমি কি পয়েন্ট বলে গেলাম, যে এনি কাইন্ড অফ ট্রমা অ্যান্সার শুরুই হবে প্রথম কথা হচ্ছে এটিএলএস দিয়ে, আর ব্রেস্টের ক্ষেত্রে কোশ্চিন শুরুই হবে ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে, অ্যান্সার শুরুই হবে ট্রিপল অ্যাসেসমেন্ট দিয়ে। এই দুটো ট্রিক্স আমি ফলো করতাম। তো যেহেতু এটা ট্রমা, অবশ্যই আমাকে এটিএলএস প্রোটোকল ফলো করতে হবে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আমরা ক্যাজুয়ালিটি দেখছি যে একই সাথে একটা পেশেন্টের হেড ইনজুরিও আছে, লিম ইনজুরি আছে, আবার অ্যাবডোমিনাল ব্লান্ট ট্রমা আছে, সেক্ষেত্রে ক্যাজুয়ালিটি অ্যাবডোমিন নিয়ে ডিল করতেছে, অর্থোপেডিক্সরা লিম ফ্র্যাকচার নিয়ে কাজ করতেছে, নিউরোসার্জারি হেড ইনজুরি নিয়ে কাজ করতেছে। যেহেতু এটা ক্যাজুয়ালিটি, অবশ্যই এখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। অ্যাসেস সাইজ, জিওমেট্রি, নেচার অফ দ্য ওন্ড, ওন্ডটাকে আসলে আমরা ক্যাটাগরাইজ করবো আসলে কোন ওন্ডে আছে, এটা লুক অফ কন্টামিনেশন, আসলে কন্টামিনেশন আছে কিনা, ইনফেকশন আছে কিনা, সোয়েলিং আছে কিনা, পালসেটাইল ব্লিডিং আছে কিনা। ঠিক আছে, চেক ফর দ্য ডিফর্মিটি, স্কিন লস অর ডিগ্লোভিং ইনজুরি আছে কিনা, থরো ইরিগেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন করবো, কোলারেট দি মেকানিজম অফ দ্য ইনজুরি, আমরা মেকানিজম ইনজুরির সাথে কোলারেট করবো। এখন একটা পেশেন্টের জাস্ট টেবিল থেকে পড়ে যায় ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আমরা কি চিন্তা করবো, আর একটা 2 তলা থেকে পড়ে গেছে কনস্ট্রাকশন ওয়ার্কার, সেক্ষেত্রে শুধু ওন্ডের ম্যানেজমেন্ট চিন্তা করে আমি বসে থাকলাম, কিন্তু আমি এই হাতে একটা যে ফ্র্যাকচার হতে পারে, পেশেন্টের স্পাইনে যে একটা ফ্র্যাকচার হতে পারে, এগুলো চিন্তাই করলাম না, সেক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে অবশ্যই মেকানিজম ইনজুরির সাথে কোরিলেট করতে হবে, যে আসলে মানে কি কি আর কি কি হতে পারে। শুধু ওন চিন্তা করে ওন্ডের ড্রেসিং ডিপার্টমেন্ট করলাম, কিন্তু রিলেটেড এক্সরে করলাম না, ফ্র্যাকচার আছে যে এখানে আমরা সেটা চিন্তা করলাম না। এজন্য অবশ্যই মেকানিজম ইনজুরির সাথে আমরা কোরিলেট করব। আমরা ক্যাজুয়ালিটি যখন ডিউটি করি তখন কিন্তু যে কোনো ফ্র্যাকচার আসলে কিন্তু আমরা, বা যে কোনো ওন্ড আসলে কিন্তু জিজ্ঞেস করি কিভাবে হলো বাবা, এটা একটু বলেন তো, মেকানিজম ইনজুরির সাথে কোরিলেট করতে হবে। যদি হাই ভেলোসিটি ইনজুরি হয় সেক্ষেত্রে একটু বেশি চিন্তা করতে হবে, যদি না লো ভেলোসিটি ইনজুরি সেক্ষেত্রেও আমরা আমরা অত ডিপে চিন্তা করব না। প্রোভাইড অ্যানালজেসিয়া এন্ড লোকাল ব্লক বিফোর এক্সামিনেশন, অবশ্যই আমরা পেশেন্টকে পেইন কিলার দিব, অ্যানালজেসিয়া দিব। অ্যাসেস মোটর অ্যান্ড সেন্সরি ফাংশন প্রি অ্যানেস্থেশিয়া, আপনি অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে কিন্তু মোটর এবং সেন্সরি অ্যাসেস করতে হবে। আপনি লোকাল দিয়ে ফেলছেন, এরপরে আপনি এখন চিন্তা করতেছেন আচ্ছা পেশেন্টের দেখি তো মানে এই জায়গায় ইনজুরি হয়েছে, এখানে একটা রিলেটেড নার্ভ থাকতে পারে, দেখি তো সেন্সরি আছে কিনা, আপনি তখন দেখা যাচ্ছে যে একটা টুথ ফরসেপ নিয়ে চাপ দিয়ে বলছেন বা বুঝতে পারেন না, ততক্ষণে আপনি অলরেডি লোকাল দিয়ে ফেলছেন। তো অবশ্যই সেন্সরিটা কিন্তু আপনাকে অ্যানেস্থেশিয়া
দেওয়ার আগে অ্যাসেস করতে হবে। ইউজ ইমেজিং ফর দ্য ফরেন বডি ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন, আপনি ওন্ড এরিয়াতে অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ ইনজুরি আপনি কিছু ইমেজিং করবেন, সেক্ষেত্রে আপনি এক্স রে করতে পারেন, ইউজুয়ালি ইনিশিয়ালি এটাই করা যায়। এছাড়া অ্যাসোসিয়েটেড আপনি সিটি এমআরআই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে পারেন। দেখেন এই কোশ্চেনে কিন্তু মার্ক 1.5। আচ্ছা, পরের কোশ্চেনে আসি, হাউ ডু ইউ লাইক টু প্রিভেন্ট দ্য টিটেনাস ইন দিস পেশেন্ট। এখানে এক নাম্বার চাইছে, এই পেশেন্টের ক্ষেত্রে আপনি কি করবেন। দেখেন এই পেশেন্টের কিন্তু টিটেনাস বুস্টারের কোনো হিস্ট্রি নাই, ওভার 15 ইয়ার্স, 15 বছর যাবত কোনো ভ্যাকসিনের হিস্ট্রি নাই। ওকে, তাহলে এখন আপনি বলছে যে এই পেশেন্টকে টিটেনাস দিবেন কি দিবেন না। ইউজুয়ালি যে কোনো টার্সিয়ারি মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি বা ইমার্জেন্সিতে কিন্তু এই ধরনের ল্যাসারেটেড ওন্ড আসলে কিন্তু আমরা পেইন কিলারের সাথে সাথে কিন্তু টিটেনাস টিটেনাস এবং টিটেনাস ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। এখন কথা হচ্ছে যে দিবেন কি দিবেন না, এটাও তো জেনে দিতে হবে, তাই না। এই পেশেন্টের ক্ষেত্রে দিবেন কি দিবেন না, বেলিয়ান ল্যাবে সুন্দর মতো একটা চার্ট দেওয়া আছে একদম, ওন্ড হিলিং অ্যান্ড টিস্যু রিপেয়ার চ্যাপ্টারে, চ্যাপ্টার 3, আমি হুবহু সেখান থেকে এটা উঠায় নিচ্ছি। দেখেন এখানে তার আগে এই বাম পাশে চার্টে যাওয়ার আগে একটু ডান পাশে আমরা আসলে জেনে যাই যে টিটেনাস স্পর্ন উন্ড, আসলে ওনার যে ইনজুরি এটা কি আসলে টিটেনাস স্পর্ন উন্ডের মধ্যে পড়তেছে নাকি হাই রিস্ক টিটেনাস স্পর্ন উন্ডের মধ্যে পড়তেছে। তো দেখেন টিটেনাস স্পর্ন উন্ডের মধ্যে আছে পাংচার টাইপ অফ ইনজুরি, কন্টামিনেটেড এনভায়রনমেন্ট, বাইট, কম্পাউন্ড ফ্র্যাকচার কন্টেনিং ফরেন বডি উন্ড অর বার্নস উইথ সিস্টেমিক সেপসিস। আর হাই রিস্ক কি অ্যানি টিটেনাস স্পর্ন উন্ড উইথ হেভি, মানে এগুলো তো থাকবে, বাম পাশে যেগুলো পড়লেন টিটেনাস স্পর্ন উন্ড এগুলো তো থাকবে, সাথে হেভি কন্টামিনেশন, সয়েল, ওন রিকোয়ারিং সার্জারি উইথ মোর দেন 6 আওয়ার ডিলে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কোশ্চিনে একটা কথা লেখা আছে যে সে 8 ঘন্টা পরে আসছে কিন্তু, প্রেজেন্ট টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট 8 আওয়ার্স আফটার সাস্টেনিং ডিপ ল্যাসারেশন ইন হার লোয়ার লেগ। তাহলে দেখেন এখানে কিন্তু ক্লু দেওয়াই আছে, ওন রিকোয়ারিং সার্জারি উইথ মোর দেন 6 আওয়ার ডিলে। ঠিক আছে, 6 ঘন্টা পরে সে আসছে, অ্যান্ড এক্সটেন্সিভ ডিভাইটালাইজ টিস্যু। আচ্ছা, 6 ঘন্টা পরের কথাটা কেন আসছে এই ক্ষেত্রে মনে রাখবেন যে আমাদের দুইটা কথা আছে, একটা হচ্ছে কন্টামিনেশন, একটা হচ্ছে ইনফেকশন। কন্টামিনেশনটা হচ্ছে যে আমার এই চেয়ার মানে ইনফেকশন বা অর্গানিজম গুলো জাস্ট আমার ওন্ডে এসে বসছে, সে তখনও পেনিট্রেশন করেন নাই, মাল্টিপ্লিকেশনও করে নাই, এই টাইমটা যখনই পার হয়ে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি আসলে এটা ইনফেকশনে কনভার্ট হচ্ছে। সেক্ষেত্রে তাহলে দেখা ওন রিকোয়ারিং সার্জারি উইথ মোর দেন 6 আওয়ার ডিলে, তাহলে 6 ঘন্টা দেরি করে আসলে সেক্ষেত্রে কিন্তু হাই রিস্ক স্পর্ন উন্ডের মধ্যে পড়বেন এক্সটেন্সিভ ডিভাইটালাইজ টিস্যু। এখন আপনি এটা দিয়ে এই টেবিলটা দিয়ে আপনি এনাকে ক্যাটাগরাইজ করলেন যে 8 ঘন্টা পরে আসছে। ঠিক আছে, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সাস্টেন ডিপ ল্যাসারেশন বলছে টু হিজ লোয়ার লেগ অ্যান্ড উন্ড ইজ ইরেগুলার কন্টামিনেটেড। ঠিক আছে, ডিভাইটালাইজ টিস্যু আছে, মানে এটা হাই রিস্ক টিটেনাস স্পর্ন। এখন আপনি বাম পাশের ছবিটাতে আসেন বা বাম পাশের চার্টটাতে আসেন যে পোস্ট এক্সপোজার ম্যানেজমেন্ট অফ টিটেনাস স্পর্ন। এই এই বক্সটা নট অনলি, দেখেন আমি এসবিআই দিয়ে মার্কিং করে রাখছি, এখান থেকে কিন্তু এসবিআই তে কোশ্চেন আসে, সেম সিনারিও দিয়ে নিচে আপনাকে অপশন দেওয়া থাকবে। দেখেন এখানে আহ দুইটা ভাবে ক্যাটাগরাইজ করা আছে যে আসলে ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস। প্রথমে দেখেন যে 11 বছর, তো দ্য এজ 11 ইয়ার্স অ্যান্ড ওভার, যদি 11 বছর বা তার বেশি হয়, এবং লেখা আছে হু হ্যাভ রিসিভ দ্য অ্যাডিকুয়েট প্রাইমারি কোর্স অফ টিটেনাস উইথ লাস্ট ডোজ উইদিন 10 ইয়ার্স। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি দেওয়া আছে, ঠিক আছে, এবং লাস্ট ডোজ 10 বছরের মধ্যে দেওয়া আছে। দেখেন এখানে কোশ্চেন কিন্তু আপনাকে লাস্ট একটা বছর, হি হ্যাজ নট রিসিভ এ টিটেনাস বুস্টার ইন ওভার 15 ইয়ার্স, মানে 10 বছর পার হয়ে গেছে কিন্তু। তাহলে দেখেন ওনাকে যদি ক্যাটাগরাইজ করি সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার এই পেশেন্ট কিন্তু আপনাকে এটাও বলে নাই যে প্রাইমারি ডোজ পাইছে কিনা। ঠিক আছে, প্রাইমারি ডোজ পাইছে কিনা সেটাও বলে নাই, এবং বুস্টারও নেয় নাই, সে 15 বছর হয়ে গেছে। সেক্ষেত্রে যেটা আপনি লাস্টে যেটা দেখেন, লাস্টের পয়েন্ট লিখেছে নট রিসিভ অ্যাডিকুয়েট প্রাইমারি কোর্স অফ টিটেনাস ভ্যাকসিন। আরেকটা দেখেন লেখা আছে যে 1 2 3 4 নাম্বার পয়েন্টে রিসিভ অ্যাডিকুয়েট প্রাইমারি অকার্স অফ টিটেনাস ভ্যাকসিন বাট লাস্ট ডোজ মোর দেন 10 ইয়ার্স। ঠিক আছে, লার্জ ডোজ মোর দেন 10 ইয়ার্স, যেহেতু কোশ্চেনে আসলে প্রাইমারি ডোজটা মেনশন করা নাই, আপনি চাইলে নট রিসিভ ডোজের মতো করেও লিখতে পারেন, চাইলে আপনি রিসিভ অ্যাডিকুয়েট প্রাইমারি কোর্স অফ টিটেনাস বাট লাস্ট ডোজ মোর দেন 10 ইয়ার্স এভাবেও লিখতে পারেন। তো যদি দেখেন লার্জ ডোজ মোর দেন 10 ইয়ার হিসাব করেন, তাহলে ক্লিন ওন্ডের ক্ষেত্রে অবশ্যই লাগবে না আমার, বাট টেটেনাস স্পন ওন্ডের ক্ষেত্রে অবশ্যই আমার ভ্যাকসিনটা লাগবে শুধু।
কিন্তু আমার পেশেন্টটা তো ছিল হাই রিস্ক টিটেনাস স্পন্ডন, সেক্ষেত্রে কি আমার ভ্যাকসিনও লাগবে এবং ইমিউনোগ্লোবিনও লাগবে, যে ইমিডিয়েট রিইনফোর্সিং ডোজ অফ ভ্যাকসিন অ্যান্ড 1 ডোজ অফ হিউম্যান টিটেনাস ইমিউনোগ্লোবিন ইন ডিফারেন্ট সাইট। আমরা কিন্তু টিটেনাস ভ্যাকসিনটা দেই হচ্ছে আমরা আর্মে দেই ইন্ট্রামাসকুলার, আর ইমিউনোগ্লোবিনটা কিন্তু ওন্ডের চারপাশে দিয়ে দিই আমরা অনেক সময়, ঠিক আছে, বা অনেক সময় অ্যানাদার আর্মেও দেওয়া হয়, ঠিক আছে, ওন্ডেও দিয়ে বা অনেক সময় অ্যানাদার আর্মে দেওয়া হয়। ইউজুয়ালি যে কোনো বাইটের পেশেন্ট যদি হয়, বিশেষ করে ডগ বাইটের পেশেন্ট যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় এটা ওন্ডের চারপাশে দিয়ে থাকি। তাহলে এই পেশেন্টের সিনারিও অনুসারে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 নাম্বার যে আমার বুলেটটা আছে, রিসিভ অ্যাডিকুয়েট প্রাইমারি কোর্স অফ টিটেনাস ভ্যাকসিন বাট লাস্ট ডোজ মোর দেন 10 ইয়ার্স। এবং পেশেন্টটা যেহেতু ছিল অ্যাকর্ডিং টু ডান পাশের বক্স অনুসারে হাই রিস্ক টিটেনাস স্পন্ডন, তাই এটা হচ্ছে আমার পেশেন্টকে টিটেনাস ভ্যাকসিনও দিতে হবে এবং টিটেনাস ইমিউনোগ্লোবিনও দিতে হবে। আমি এখানে অ্যান্সারটা লিখে নেই, বাট অল ওভার আমি বক্সটা দেখাইছি, আপনারা শুধুমাত্র লিখে রাখবেন অ্যান্সারে যে ইমিডিয়েট রিইনফোর্সিং, বা আপনি লিখতে পারেন যে হচ্ছে বুস্ট, আমরা হচ্ছে ভ্যাকসিনও দিব, সেই সাথে টিটেনাস ভ্যাকসিন এবং টিটেনাস ইমিউনোগ্লোবিন, শুধু এটুকু লিখে রাখলেও আপনি অ্যান্সার ফুল নাম্বার পেয়ে যাবেন। এই বক্স থেকে কিন্তু এসবিও আসে, সো অবশ্যই এই বক্সটা কিন্তু মানে অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করবেন। ঘুরায় ফিরায় কিন্তু এখানে কোশ্চিন দেয়, বয়স চেঞ্জ করে দেয়, লাস্ট ডোজ বুস্টারের ডোজ চেঞ্জ করে, টাইম ডিউরেশনটা চেঞ্জ করে আপনাকে কিন্তু এখান থেকে কোশ্চিনটা করে। ওকে, এরপরে আসেন, আউটলাইন দ্য প্রিন্সিপাল অফ সার্জিক্যাল ম্যানেজমেন্ট ইন দিস কেস। দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ দিস ওন, মানে একটা ওন্ড এর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ঠিক এটাও আমি বেলিয়ান লাব থেকে দেওয়া আছে, একদম হুবহু লেখা আছে যে প্রিন্সিপাল অফ ওন ম্যানেজমেন্ট 4টা ব্রড হেডিং এ আছে, যে প্রথমে প্রিপারেশন, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাইসিস করব, টিটেনাস প্রোফাইলাইসিস করব, অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া করব, ওন্ড ইরিগেশন করব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওন্ড, ওন্ডের ক্ষেত্রে কি করতে পারি আমরা, আর্লি ডেব্রাইডমেন্ট করব, ইরিগেশন করব, রিপেয়ার করব যদি লাগে, সেক্ষেত্রে হিমোস্ট্যাসিস, যদি কোনো এক্সটার্নাল ভিজিবল ব্লিডিং মনে হয় সেক্ষেত্রে হিমোস্ট্যাসিস করব। ক্লোজার, অবশ্যই স্ক্রিন ক্লোজ করব উইদাউট টেনশন, যদি ক্লোজারের মতো হয়, আপনার কাছে যদি মনে হয় না এখনো ইনফেক্টেড আছে সেটা, সেক্ষেত্রে কিন্তু আমি ক্লোজ করব না। কনসিডার রিকনস্ট্রাকশন অপশন, যেহেতু স্কিন লস হয়েছে, ডিপ ল্যাসারেটেড ওন্ড বলছে, অবশ্যই কিন্তু রিকনস্ট্রাকশন অপশনটাও আমাকে মাথায় রাখতে হবে। সুচার চয়েস, আমরা কি ধরনের সুচার নেবেন, অন হচ্ছে কনসিডার ড্রেন এন্ড অপটিমাল ড্রেসিং, এবং অবশ্যই লাস্টে ফলো আপ, ঠিক আছে, রিমুভাল অফ সুচার, কতদিন পরে সুচার রিমুভ করবেন, পেশেন্টের কোনো অ্যাসোসিয়েটেড ফিজিওথেরাপি লাগবে কিনা, মনিটরিং লাগবে কিনা, এবং স্কার ম্যানেজমেন্ট। এটা এইটা একদম হুবহু বেলিয়ান ল্যাব থেকে স্যাররা কোশ্চেন করছে, আপনারা বেসিক পরীক্ষার হলে কিন্তু এই পয়েন্ট করে লিখবেন যে নাম্বার 1 প্রিপারেশন, নাম্বার 2 ওন, নাম্বার 3 ক্লোজার, নাম্বার 4 ফলো আপ, এবং ভিতরে 2 একটা পয়েন্ট আপনি লিখে দিবেন। এটা একদম হুবহু বেলিয়ান লাভ থেকে করা, যে কোশ্চেনটা বেলিয়ান লাভ থেকে সরাসরি করা, সেই কোশ্চেনটা কিন্তু অ্যান্সারও বেলিয়ান লাভ থেকে মানে করা উচিত, কারণ স্যারদের কাছে কিন্তু চেকলিস্ট থাকে এবং চেকলিস্টে হুবহু এইটাই দেওয়া থাকে। সো আপনি যদি এই রিলেটেড কথাবার্তা লিখতে পারেন, এবং মার্কটা দেখেন 2.5, অনেক লিখতে হবে কিন্তু এখানে, অনেক বলতে এরকম না যে আসলে 2 3 পৃষ্ঠা ভরে লিখতে হবে, বাট এক কথায় লেখা যাবে না, এখানে কিন্তু ভিতরে একটু এক্সপ্লেন করতে হবে। সবচেয়ে বেটার হয় আপনি বক্সটা যদি মোটামুটি লিখে আসতে পারেন, আশা করা যাচ্ছে নাম্বার পেয়ে যাবেন। ওকে, আসেন 4D, আর বেশিক্ষণ নেই, আর 2টা কোশ্চিন আছে, শেষ হয়ে যাবে। এ 70 years old man with COPD with mild malnutrition and reduced exercise tolerance is scheduled for elective colorectal cancer surgery. The surgical term refers him to the prehabilitation program to optimize his condition before the procedure. এই একটা কোশ্চিন আমি মিড টার্মের পরীক্ষা থেকে আমরা বের হওয়ার পরে এই সবার মুখে ছিল এই একটা কোশ্চিন, কারণ এই একটা কোশ্চিন মনে রাখবেন, পরীক্ষার হলে সব কোশ্চিন আপনার মানে কি বলবো, আপনার কমন পড়বে না, আপনার অনুকূলে সব কোশ্চিন থাকবে না, কিছু কোশ্চিন থাকবে আপনার হুবহু অনুকূলে, কিছু কোশ্চিন থাকবে আপনি পারবেন অ্যানালাইসিস করে অ্যান্সার দিবেন, আর কিছু কোশ্চিন থাকবে যে আপনার যদি পড়া না থাকে বা ইউজুয়ালি কনভেনশনাল প্রিপারেশন থাকলে আপনি ওই কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। কিছু একটা থেকে 2টা কোশ্চেন এরকম থাকবে, ইউজুয়ালি একটাই থাকে যেটা আসলে আপনার সার্কিটের বাইরে থেকে আসে। এই সেই কোশ্চেনটা যেটা আসলে মানে ফার্স্ট টাইম বিগত পোস্ট মানে বিগত মিড টার্মের কোশ্চেনের মধ্যে আসলে এই ধরনের কোনো ক্লু পাওয়া যায় নাই, বাট এই ধরনের কোশ্চেন আসছে এবং পরীক্ষার হল থেকে বের হয়ে অনেকে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছে, এটা আসলে কেউই আমরা ঠিক মতো অনেকে লিখতে পারি নাই, ঠিক আছে। তো প্রিহেবিলিটেশন, প্রথমে বলছে হোয়াট ইজ দ্য মিন বাই প্রিহেবিলিটেশন ইন দ্য কনটেক্সট অফ দ্য সার্জারি, যে আসলে
একটা প্রিহেবিলিটেশন, একটা সার্জারি ক্ষেত্রে প্রিহেবিলিটেশনের কনটেক্সটটা কি? আমরা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন সম্পর্কে জানি, কিন্তু প্রিহ্যাবিলিটেশন সম্পর্কে আসলে জানি না। এখন কোশ্চিন হলো, কোশ্চিনটা আসলে পড়ছে কই থেকে? একদমই আনকমন লাগলো আমাদের সবার কাছে, কিন্তু কোশ্চিনটা আসলে কই থেকে করছে একটু দেখি। এই কোশ্চিনটাও বেলিয়ান লাভ থেকে করা, এবং এটাও কিন্তু আমার পেরি অপারেটিভ কেয়ার, ঠিক আছে, এই চ্যাপ্টারেই কিন্তু প্রথম পেজে এটা আছে, প্রিহ্যাবিলিটেশন। প্রিহ্যাবিলিটেশন কোশ্চিনটা চাইছে হচ্ছে ডেফিনেশনটা দেখেন, ইয়েলো মার্কার দিয়ে মার্কিং করা আছে। প্রিহ্যাবিলিটেশন দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য ফাংশনাল ক্যাপাসিটি অফ দ্য পেশেন্ট prior to major surgery in order to improve post operative outcome, ঠিক আছে। অর্থাৎ একটা পেশেন্টের ফাংশনাল ক্যাপাসিটি আমরা যদি কোনো মেজর সার্জারি করতে যাই, সেক্ষেত্রে কোনো ফাংশনাল ক্যাপাসিটি কম্প্রোমাইজ থাকলে সেগুলো ইমপ্রুভ করব। এছাড়াও পোস্ট অপারেটিভ আউটকাম চিন্তা করে আমরা আগে থেকে কিছু কিছু মেজার নিয়ে রাখবো, ঠিক আছে। যেমন আমরা প্রথমে বললাম যে আমরা বুঝতে পারতেছি একটা পেশেন্টের কোলোরেক্টাল সার্জারি, যেহেতু বলছে যে গার্ড হ্যান্ডেলিং হবে, পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, গার্ড হ্যান্ডেলিং হবে, পেশেন্টের অ্যালবুমিন লস হতে পারে। আগে থেকেই কিন্তু আমাকে এটা কনসার্ন থাকতে হবে। এখন আগেই আপনি দেখলেন যে অ্যালবুমিন বর্ডার লেভেলে আছে, লোয়ার বর্ডার লেভেলে আছে, ইলেকট্রোলাইট একদম মানে কম আছে, আপনি নিশ্চয়ই আপনি জানেন যে এটা পোস্ট অপারেটিভ একটা কনসিকুয়েন্স খারাপের দিকে যাবে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কারেকশন করে যেতে হবে। এই যে আপনি পেশেন্টকে অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ আউটকামের জন্য পেশেন্টকে আগে থেকে যে প্রিপেয়ার করতেছেন, ঠিক আছে, এটাই হচ্ছে প্রিহ্যাবিলিটেশন, ঠিক আছে। এটা ডেফিনেশন আকারে দেওয়া আছে, এখান থেকে পড়তে পারেন। এই ধরনের কোশ্চেন কিন্তু দু একটা আপনি পাবেন যেটা আসলে আপনার সার্কিটের বাহিরে, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে কি জানি না, বাট আমার পরীক্ষার হলে মনে হয়েছে এই কোশ্চেনটা আসলে আমার কমন পড়ে নাই, ঠিক আছে। আমি আসলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে যা একটু ঝামেলাই হয়েছে, একটু বেগ পেতে হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশনটা সরাসরি বেলিয়ান লাভ থেকে দেখলাম। এরপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে যে নেম থ্রি কি কম্পোনেন্টস অফ মাল্টিডিসিপ্লিনারি প্রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। নাম্বার হচ্ছে 1.5। তো দেখেন, থ্রি কি কম্পোনেন্ট অফ এ মাল্টিডিসিপ্লিনারি প্রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, এটা বেলিয়ান লাভ থেকে একটু কনসাইজ করে লেখা আছে যে কি কি করতে পারি আমরা। একটা পেশেন্টকে অপারেশনের আগে আমরা প্রিহ্যাবিলিট করি, কি কি করি? একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস অপটিমাইজেশন, যদি অপটিমাইজ না থাকে অপটিমাইজ করি। পেশেন্টের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে ইলেকট্রোলাইট কারেকশন করি। পেশেন্টের কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকলে আমরা কার্ডিওলজিতে কল দিই। পেশেন্টের রেসপিরেটরি কমপ্লেন থাকে, সেগুলো আমরা মানে সেগুলো রেসপিরেটরি ডিপার্টমেন্টের হেল্প নিয়ে সেটাকে আমরা আমরা কিওর করার চেষ্টা করি। দিস ইজ দ্য ফিজিক্যাল ফিটনেস অপটিমাইজেশন, ঠিক আছে। এরপর হচ্ছে নিউট্রিশনাল অপটিমাইজেশন, পেশেন্ট যদি আন্ডার নিউট্রিশ থাকে, ঠিক আছে, পেশেন্টের সেক্ষেত্রে নিউট্রিশনাল অপটিমাইজেশন করব, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল সাপোর্ট। আমার আপনার আপনি অপারেশন থিয়েটারে হরহামেশায় ঢুকতেছি, খাচ্ছি, গল্প করতেছি, ঠিক আছে। আমার কাছে অপারেশন থিয়েটার বা অপারেশনটা আসলে কোনো মেজর কিন্তু ইস্যু না, কিন্তু যে পেশেন্টটা প্রথমবারের জন্য সার্জারিতে উঠতেছে, বিশেষ করে সেই ধরনের পেশেন্ট যেগুলো হাই রিস্ক পেশেন্ট, তাদের কিন্তু একটা সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে কিন্তু, ঠিক আছে। আপনি যদি এই পেশেন্টের সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে না পারেন, বেশি বেশি স্ট্রেসে থাকে, বেশি বেশি স্ট্রেসে থাকলে কিন্তু কর্টিসল রিলিজ হয়। আপনি জানেন কর্টিসল কিন্তু আপনার পোস্ট অপারেটিভলি পেশেন্টের কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ করে। তো অবশ্যই কিন্তু এই সাইকোলজিক্যাল বিষয়টাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমরা দেখবেন যে অনেক সময় প্রি অপারেটিভ অর্ডার আমরা অনেক কিছু দিই, লাস্টে দেখবেন লেখা থাকে একটা হয়তো ক্লোনাজিপাম বা একটা ডায়াজিপাম, আমরা আগের দিন রাতে বলে দিই যে হচ্ছে, বা অনেক সময় লিখি ট্যাবলেট পেস, একটা পানি দিয়ে রাতে খেয়ে ঘুমায় যাবেন 11টা বা 10টার দিকে। কেন? যাতে পেশেন্টের যদি রাতে একটা সুন্দর ঘুম হয়, সেক্ষেত্রে তার পোস্ট প্রি অপারেটিভ, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ স্ট্রেসটা কম হয়। তো এই হচ্ছে আমার মাল্টিডিসিপ্লিনারি প্রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, ঠিক আছে। কি কম্পোনেন্ট আসলে কোশ্চিন মানে আনকমন পড়লেও হয়তো ডেফিনেশনটা আমার আনকমন পড়ছিল, কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটু চিন্তা করলে কিন্তু অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। ওকে, এরপরে আসেন লাস্টে, হাউ ক্যান প্রিহ্যাবিলিটেশন ইমপ্রুভ পোস্ট অপারেটিভ আউটকাম ইন হাই রিস্ক সার্জিক্যাল পেশেন্ট, ঠিক আছে। একই কথা একটু ইলাবোরেট করে এখন চাইছে ওরা যে হাউ ক্যান প্রিহ্যাবিলিটেশন ইমপ্রুভ। আমি প্রিহ্যাবিলিট করে রাখলে একটা পোস্ট অপারেটিভ আউটকাম একটা পেশেন্টে মানে হাই রিস্ক পেশেন্টের আসলে কি ধরনের ইমপ্রুভমেন্ট আমরা পেতে পারি। এখানে ব্রড হেডিং যে এনহ্যান্সিং ফাংশনাল রিজার্ভ থাকতে পারে, ইমপ্রুভ কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি অ্যান্ড মাসকুলার ফিটনেস, রিডিউসিং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, শর্টেনিং রিকভারি টাইম, ঠিক আছে, যে আমরা এখন বর্তমানে ইরাসের দিকে চলে যাচ্ছি, ইমপ্রুভিং সাইকোলজিক্যাল রেডিনেস, ঠিক আছে।
তো এই চারটা বেসিক্যালি ভিতরে আপনাদের পড়তে হবে না, চারটা ব্রড হেডিং মাথায় রাখবেন, নিজের মতো করে লিখবেন। আমি যেভাবে লিখছি এভাবে যে লিখতে হবে তা না, বাট মাথায় রাখবেন যে ফাংশনাল রিজার্ভটাকে এনহ্যান্স করতে হবে, রিডিউস পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আমার প্রিভেন্ট করতে হবে, রিকভারি টাইমে যেন অনেক বেশি ডিলে না হয়ে যায়, অ্যান্ড ইমপ্রুভিং সাইকোলজিক্যাল রেডিনেস। সব শেষে কিন্তু দেখেন সব রিহ্যাবিলিটেশনের প্রত্যেকটাই কিন্তু লাস্টে সাইকোলজিক্যাল সাপোর্টটা কিন্তু ওরা এনশিওর করছে। এই ব্রড হেডিং এ কোশ্চেন যদি ব্রড হেডিং গুলো লিখে আসতে পারেন, ভিতরে কি লিখলেন না লিখলেন উনি খুব একটা বেশি ফ্যাক্টর করে না। স্যাররা বেসিক্যালি এই ব্রড হেডিং ই দেখেন, স্যারদের আসলে এত সময় নাই যে আসলে খাতা মানে এত পড়ে পড়ে দেখবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এর a 45 years old female has frequent episode of colicky right upper quadrant pain for last 3 months. ঠিক আছে, the pain radiates to her back and is associated with nausea and vomiting. Ultrasound confirms gallbladder stone and dilated bile duct. Blood tests show abnormal liver function. ঠিক আছে, এই কোশ্চেনটা যদি আপনি একটু দেখেন, কোলিকি রাইট আপার কোয়াড্রেন্ট পেইন আছে লাস্ট 3 মান্থ, এছাড়াও কি আছে, পেশেন্টের গলব্লাডার স্টোন আছে, সাথে একটা ক্লু দিয়ে দিছে দেখেন যে বাইল ডাক্ট ডাইলেটেড আছে। ইউজুয়ালি শুধু গল স্টোনে কিন্তু বাইল ডাক্ট ডাইলেটেড হয় না, তখনই ডাইলেটেড হয় যখন কোনো অবস্ট্রাকশন থাকে। এবং দেখেন বলা আছে যে অ্যাবনর্মাল লিভার ফাংশন, মানে লিভারও কিন্তু যেহেতু বিলিয়ারি ড্রেনেজ ঠিক মতো করতে পারতেছে না, তার মানে ডায়ালেটেড এবং অ্যাবনর্মাল লিভার ফাংশন, এই দুটো দিয়ে আপনাকে বেসিক্যালি বোঝাতে চাচ্ছে যে অবস্ট্রাকশন আছে কমন বাইল ডাক্টে। তাহলে দেখেন কোশ্চিনে কি আছে, হোয়াট ইনভেস্টিগেশন ডু ইউ নিড টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। যে এখন আপনি চিন্তা গলব্লাডার স্টোন আছে কিন্তু ডায়ালেটেড বাইল ডাক্ট, আপনি চিন্তা করেন আমাদের ওয়ার্ডে কিন্তু ইউজুয়ালি যখনই দেখি যে গলব্লাডার স্টোন আছে কিন্তু বাইল ডাক্ট ডায়ালেটেড, স্যাররা কিন্তু অনেক সময় বলে ঠিক আছে এখন কি করবা, ইয়েতে পাঠাও। কোথায় পাঠাও এটা একটু জানি, হোয়াট ইনভেস্টিগেশন ডু ইউ নিড টু কনফার্ম ইউর ডায়াগনোসিস। ইউজুয়ালি আমরা এমআরসিপি, বাইল ডাক্টে স্টোন চিন্তা করলে আমরা এমআরসিপি করি। ঠিক আছে, এমআরসিপি যে হোয়াট ইনভেস্টিগেশন ডু ইউ নিড টু কনফার্ম, এমআরসিপি ম্যাগনেটিক রেজোনেন্স কলাঞ্জিওপ্যানক্রিওগ্রাফি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস টু নন ইনভেসিভলি কনফার্ম দ্য প্রেজেন্স অফ দ্য স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। আরেকটা করতে পারি ইআরসিপি, বাট ইআরসিপিটা ইনভেসিভ প্রসিডিউর, নন ইনভেসিভলি আমরা এমআরসিপি করি। ওকে, সেকেন্ড কোশ্চেন, আউটলাইন 3 অপশন অফ দ্য ট্রিটিং স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্টে স্টোন আছে, এখন আপনি আসলে এটাকে কিভাবে ট্রিট করতে পারেন। শুধু গল ব্লাডারে থাকলে আমরা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিও করতে পারি, আবার আমরা যেটা করতে পারি যে ওপেন করেও করতে পারি। ঠিক আছে, কিন্তু যদি গল বাইল ডাক্টে থাকে সেক্ষেত্রে কি কি আমার অপশন আছে, একটা হচ্ছে ইআরসিপি, যে আমরা এন্ডোস্কোপিক্যালি আমরা হচ্ছে স্টোনটা নিয়ে আসতে পারি। ল্যাপারোস্কোপিক্যালি কমন বাইল ডাক্ট এক্সপ্লোরেশন, অনেক সময় আমরা দেখছি যে ল্যাব কল করতে গেছে কিন্তু বাইল ডাক্টের ভিতরে একটা স্টোন আছে। ঠিক আছে, তখন স্যারদেরকে দেখতাম যে সুন্দর মতো মেরিল্যান্ড দিয়ে দিয়ে এটা মিল্কিং করে করে উপর দিকে নিয়ে আসতো, মিল্কিং করে করে উপর দিকে নিয়ে আসতো, তাহলে একটা ল্যাপারোস্কোপিক কমন বাইল ডাক্ট এক্সপ্লোরেশন, এটা আমরা করতে পারি। এছাড়াও আরেকটা হচ্ছে যে আমরা কোনো কিছুই পারতেছি না, ইআরসিপি তো আনতে পারতেছি না, ল্যাপারোস্কোপিক্যালিও করতে পারতেছি না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওপেন সার্জিক্যাল এক্সপ্লোরেশন অফ দ্য কমন বাইল ডাক্ট, ওপেনলি আমরা স্টোনটা আমরা এখান থেকে ডিটেক্ট করে নিয়ে আসতে পারি। ওকে, লাস্ট কোশ্চেন, মেনশন 3 কমপ্লিকেশন অফ ইআরসিপি। ইআরসিপির কি কমপ্লিকেশন, আপনাদের বেলিয়ান ল্যাবের ডায়াগনস্টিক ইমেজিং চ্যাপ্টারের কথা অলরেডি বিগত কোশ্চেনে একবার আমি বলে এসেছি, আবারও কিন্তু লাস্ট কোশ্চেনে মনে করাই দিচ্ছি, আপনারা নিজেরাই দেখতে পেলেন এখান থেকে কিন্তু দুইটা এসএকিউ ঠিক আছে আসছে। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 কমপ্লিকেশন অফ ইআরসিপি, এটা হুবহু। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি তো এটা কনসাইজ করে লিখছি যে 3 অপশন অফ ট্রিটিং স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট, এটা বেলিয়ান ল্যাবে কিছু বিলিয়ারি ট্রি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন দেওয়া আছে যে আমরা আরো কি কি করতে পারি, আলট্রাসাউন্ড করতে পারি, এমআরসিপি করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, ইআরসিপি করতে পারি, ঠিক আছে, পারকিউটেনিয়াস করতে পারি। ঠিক আছে, এইটা বেলিয়ান লাভে বক্স আছে, আপনি চাইলে এখান থেকেও এই অ্যান্সারটা করতে পারেন। কিন্তু লাস্ট কোশ্চেন যেটা বলছিলাম যে 3 কমপ্লিকেশন অফ দ্য ইআরসিপি, ইআরসিপির আসলে কি কমপ্লিকেশন আছে দেখেন। আমি বেসিক্যালি বইয়ের ছবিগুলো আনার কারণ হচ্ছে যে কোশ্চেনটা কোথা থেকে হচ্ছে, কোশ্চেন কোথা থেকে অ্যারাইজ হচ্ছে, এটা দেখানোর জন্য কিছু কিছু কোশ্চেনে আমি সরাসরি স্ক্রিনশট নিয়ে আসছি। দেখেন এখানে বলা আছে কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড এন্ডোস্কোপিক রেট্রোগ্রেটেড কোলাঞ্জিও প্যানকিউটোগ্রাফি, মানে ইআরসিপির কমপ্লিকেশন কি কি থাকতে পারে। দেখেন এখানে ভিতরে লাল কালারের বা মানে মার্কিং করা কমপ্লিকেশন স্পেসিফিক টু ইআরসিপি ইনক্লুড ডিউরেনাল পারফোরেশন হতে পারে, হেমোরেজ হতে পারে, আফটার স্প্রিংক্টিরেক্টমি আর কি, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সেপসিস হতে পারে,
অ্যান্ড মর্টালিটি রেট অ্যাপ্রোচ 1%। এই চারটা পাঁচটা এখান থেকে কিন্তু এসবিএ আসে। কমপ্লিকেশন অফ ইআরসিপি দিয়ে এখান থেকে চারটা দিবে, আর হচ্ছে আপনার আরেকটা অপশন বাইরে থেকে দিবে। ঠিক আছে, যেমন আমাদের সময়, যাই হোক এখানে এখন মনে আসতেছে না, বাট এখান থেকে চারটা অপশন দিবে, আর একটা অপশন আপনাকে বাইরে থেকে দিবে, দিয়ে আপনাকে বলবে যে মানে কোনটা এমআরসিপির কমপ্লিকেশন না। কিন্তু যে অপশনটা আসলে অ্যাড করবে, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কোথাও দেখেন ডিউডিনাল পারফোরেশন আছে, হেমোরেজ আছে, প্যানক্রিয়াটাইটিস আছে, সেপসিস আছে, মর্টালিটি রেট আছে, জন্ডিস কথাটা কিন্তু লেখা নাই। কিন্তু এবার মনে পড়ছে যে আমাদের পরীক্ষার সময় কিন্তু একটা অপশনে জন্ডিস, আমাদের পরীক্ষা বলতে মানে বিগত কোশ্চিন আমি খেয়াল করেছি যে জন্ডিস একটা অপশন দেওয়া আছে। আপনি কিন্তু আসলে এক্সক্লুডই করতে পারবেন না যে আসলে মানে ইআরসিপির কমপ্লিকেশন যদি না জানা থাকে। সো এটা কিন্তু এসবিএ তেও আসছিল বিগত কোশ্চিনে, বিগত বলতে এবার না বাট আগের কোনোবার আসছিল যে কমপ্লিকেশন অফ ইআরসিপি। সেক্ষেত্রে কিন্তু এইগুলা মনে না থাকলে কিন্তু ওইখানে আপনার ফিফথ অপশন বা ভুল অপশনটা আপনার সঠিক বলে মনে হবে। ঠিক আছে। আচ্ছা, আরো একটু বলে রাখি, দেখেন এখানে কমপ্লিকেশনের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে, দেখেন 3 to 30% সেপসিস, প্যানক্রিয়াটাইটিস 4.3%, হেমোরেজ 1.4%, পারফোরেশন 1.3%। দেখেন তাহলে সবচেয়ে বেশি কিন্তু সেপসিসটা। এটাও কেন বললাম যে এসবিএ তে সিঙ্গেল বেসড অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হয় যে একদম আপনি যা পড়ছেন বেলিয়ান ল্যাবে যা আছে হুবহু ওইটাই অপশনে তুলে দিয়েছে, কিন্তু আপনাকে একটা চুজ করতে হবে। সেক্ষেত্রে তখন আপনি কোনটা চুজ করবেন, তখন কিন্তু এই রেশিওটাই কিন্তু তখন সিঙ্গেল বেস্ট হিসেবে প্রায়োরিটি পায়। সো যখন একটু পড়বেন একটু খেয়াল করবেন আশেপাশে পার্সেন্টেজ আসে কিনা, কোনটা আগে পরে, পার্সেন্টেজ না থাকলে সিকুয়েন্সিয়ালি কোনটা আগে আসে, কোনটা আগে এক নম্বরে লেখা আছে, সেটাই কিন্তু সিঙ্গেল বেস্টে অ্যান্সার করার মানে অ্যান্সার করতে হবে। এই ট্রিক্স নিশ্চয়ই এখন আপনার এখন নতুন করে শেখানোর কিছু না, অলরেডি পার্ট ওয়ানের সময় কিন্তু আমরা সেম ট্রিক্স ফলো করতাম। যখন কোশ্চিন আসতো একই বক্স থেকে কোশ্চেন, কিন্তু কোনটা এসবি আসলে কারেক্ট হতো সেটা সিকোয়েন্সিয়ালি যেটা আগে থাকতো। আর যদি পার্সেন্টেজ রেশিও থাকতো যে না এটা ইনসিডেন্স রেট এত, সেক্ষেত্রে কিন্তু যেটা বেশি সেটাতে কিন্তু সিঙ্গেল বেস পিক করতে হয়। তাহলে দিস ইজ দ্য থ্রি কমপ্লিকেশন অফ ইআরসিপি। এটা একদম হুবহু বেলিয়ান লাভ থেকে তুলে দেওয়া হয়েছে। আহ এই হলো সবশেষে শেষ। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে একে তো বৃহস্পতিবার, তার মধ্যে বিকাল হয়ে গেছে, শুক্র শনি 2 দিন আসলে সরকারি বন্ধ, তবুও ধৈর্য সহকারে আপনারা যারা এতক্ষণ ছিলেন, ঠিক আছে, অনলাইনে ছিলেন, আশা করি আমরা মানে আল্লাহ পাক আপনাদের এই স্যাক্রিফাইস কবুল করুক। আশা করি আপনারা, দোয়া করি আপনারা সবাই এক চান্সে পাশ করে যাবেন ইনশাআল্লাহ। কারো কোনো যদি কোশ্চিন থাকে, অনেক দেরি হয়ে গেছে যদিও, কারো যদি কোনো কোশ্চিন থাকে একটু কাইন্ডলি বলেন, আমি শেষ করে দিব। ভাইয়া আপনাদের কিছু জানার আছে, জানার থাকলে কোশ্চিন করতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় আপনাদের কারো কোনো কোশ্চিন নাই বা কনফিউশন নাই। ঠিক আছে, আহ ভালো থাকবেন, ভবিষ্যতে কখনো সুযোগ হলে আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সেই কামনে আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।